স্বাগতম রাতের মুক্ত আড্ডার 15তম পর্বে। আজকের পর্বটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল যে কোনো সময় একটি উচ্চ প্রোফাইল মামলার রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রতিক্রিয়া ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এমন ঘোষণা স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি উদ্বেগ বাড়িয়ে দেয়। আজকের আড্ডায় আমরা পুরো বিষয়টি শান্ত, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মীভাবে বোঝার চেষ্টা করব। জনগণ কি ভাবছে, রাজনৈতিক দলগুলো কোন অবস্থানে আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে বা হতে পারে। আগামীকাল সবার জন্যই বার্তা, শান্ত ও সচেতন থাকুন, দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের সাথে আছেন আমাদের অতিথি শাহিন সাহেব, আছেন এনামুল ভাই, আর আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আজকের বিশেষ আড্ডায়। তো শাহিন সাহেব, আপনি বেশ কিছুদিন বাড়িতে থেকে এসেছেন, আজকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আগামীকাল এই সাবেক প্রধানমন্ত্রী বা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট যেভাবেই আমরা বলি না কেন, এক একজনের বলার ধরন এক এক রকম, এক একজনের বলার ভঙ্গিটা এক এক রকম। তো আগামীকাল সেই মামলার যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজেই তৈরি করে গেছে, সেই ট্রাইব্যুনালের মামলা তারই রায় হচ্ছে, আপনি এটা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ মামুন ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই লাইভের মুক্ত আড্ডায় যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাহিরে, যারা আমাদেরকে দেখছেন, সকল দর্শককে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে লাইভটি। আজকে লাইভের শুরুতে আমি বলে নেই, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে কথা বলতে এসছি। গত 11 তারিখ আমার একমাত্র রাজকন্যার মৃত্যুবার্ষিকী ছিল। আমি সেই উদ্দেশ্যে আমি গ্রামে গেছিলাম। যে কদিন ছিলাম গ্রামে, তার মৃত্যুবার্ষিকী উদ্দেশ্য করে যাওয়া। এখন ঢাকা আসছি, মনটা ভারাক্রান্ত, এসে আপনার সাথে লাইভে জয়েন হইলাম। আপনি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছেন, আজকে দেখলাম রাস্তাঘাট অত্যন্ত উত্তপ্ত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এই আগামীকালকে যে রায়টা হতে যাচ্ছে, এটা ঐতিহাসিক রায়। রায়টাকে ঘিরে আসলে খুব নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে শহরটাকে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারণেও এই আইন শৃঙ্খলাকারী বাহিনীর লোকেরা বিভিন্ন সতর্কমূলক অবস্থানে আছেন। এখন দেখার বিষয় আগামীকালকের রায়ে কি আসে। একটা বিচারাধীন বিষয় নিয়ে আমরা অগ্রিম মন্তব্য করতে পারি না, তবে এইটুকু বলতে পারি, এই রায়টাকে ঘিরে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হবে। এটা সকলের ধৈর্যের পরিচয় দেই, সহনশীলতার পরিচয় দেই। আমরা যারা সাধারণ মানুষ, রাজনীতির বাহিরের মানুষ, আমাদের তো আসলে চাওয়া পাওয়া এখানে না। আমাদের চাওয়া পাওয়া হলে আমাদের জানমালের নিরাপত্তার জন্য। আর আগামীকালকে রায়টা যেটা হবে, এইটা একান্তই আদালতের বিষয়। আদালত কি রায় দেয় সেইটা আসলে দেখার বিষয়। আমরা আদালতের রায়টার দিকে অপেক্ষায় থাকি। রায়ের পরে প্রতিক্রিয়া বোঝা যাবে, এই রায়ে কে সন্তুষ্ট, কেউ সন্তুষ্ট। আর রায়টাকে ঘিরে যেটা হতে যাচ্ছে, গত 13 তারিখ দেখলাম ঢাকায় একটা শাটডাউন ঘোষণা করা হয়েছিল, লকডাউন। আগামীকাল শাটডাউন। লকডাউনের ঘোষণাটা আসছিল সম্ভবত দিল্লি থেকে, এটা বাংলাদেশ থেকে না। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে নেতা কর্মীরা, তারা সেখানে বসেই রায়টাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য যারা দেশে আছে আওয়ামী লীগের নেতা কর্মী, তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে। তারাও মিছিল মিটিং প্রোগ্রাম করার পরে তাদের কি অবস্থা একমাত্র তারাই জানে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা
বিভিন্নভাবে দরপাকড় শুরু করছে। এটা করতেই পারে, একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যকলাপ, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা তো আসলে প্রকাশ্যে সমাবেশ করতে পারে না, চোরাগুপ্ত ভাবেই করছে। করার পরে যেটা দেখলাম একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল। যাই হোক, এটা তারা শক্ত হাতে না, আরেকটা শাহিন সাহেব, আরেকটা জিনিস দেখলাম যে বরিশাল, সম্ভবত বরিশালের দিক থেকে আপনার আসা কোনো এক জায়গায় বিশাল বিশাল গাছ কেটে রাস্তার মাঝে ব্যারিকেড দেওয়ার যে একটা চিন্তা ভাবনা, ব্যারিকেড দেওয়ার একটা দেখছি অনেক গাছ, যে গাছগুলো হয়তো এটা সেই গাছগুলো কিন্তু সরকারি গাছ বা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এটাও এক ধরনের, এটাও এক ধরনের আইনভঙ্গ, এটাও এক ধরনের এই আইনভঙ্গে সামিল। কারণ সরকারি গাছ কেটে রাস্তার উপর ফেলে দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা, জনগণের যানমালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এগুলি কোন দলের পক্ষে আমরা কাম্য না। তবে এরা একটু বাড়াবাড়িটা বেশি করতেছে, কারণ এই রায়টাকে ঘিরে এরা চাইতেছে এই রায়টা ভিন্ন খাতে নেওয়ার জন্য, আর সরকার মরিয়া এই রায়টাকে বাস্তবায়ন করার জন্য। দেখার বিষয় হলো এখন দেখার বিষয় রায়টা কতটুকু স্বচ্ছতার ভিতরে হয়। যদি স্বচ্ছতার ভিতরে হয় তা আশা করি সকলেই মেনে নেওয়ার মর্মাংশ থাকতে হবে। আর রায়টার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এই ট্রাইব্যুনালটা যখন সৃষ্টি হয়, মানবতা বিরোধী অপরাধের নামে একটা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা যখন শুরু হয়েছিল তখন বিভিন্ন জামায়াতপন্থী নেতা কর্মীরা এগুলি স্বাধীনতা বিরোধী অপরাধে, মানবতা বিরোধী অপরাধের কারণে এদেরকে জেলে দেওয়া হয়েছিল। এখন এই রায়টার জন্যই এই আদালতের মধ্যেই শুধু এই রায়গুলি হয়, মানবতা বিরোধী অপরাধের রায়। এই রায়টার জন্য বিএনপির নেতা, সাবেক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিলেন সাংবাদিককে, যে ট্রাইব্যুনাল যেন ঠিক থাকে, ট্রাইব্যুনালটা যেন ঠিক থাকে, পরবর্তীতে যে আসে যেন কার্যকলাপ চালিয়ে যেতে পারে। এখন আমার কথা হইলো, উনি কথাটা যথার্থই বলেছিলেন যে ট্রাইব্যুনাল যেন ঠিক থাকে। ঠিক এই ট্রাইব্যুনালেই এখন এই ফেসিস্ট সরকার, পালিয়ে যাওয়া ফেসিস্ট সরকারের মামলা রায় হচ্ছে। উনি যে রায়টা সামনে আসছে এটা একটা গণহত্যার দায়ী রায় সম্ভবত বলা যায়, কারণ উনি মানবতা বিরোধী অপরাধী করেছিলেন। জুলাইয়ের আন্দোলন, জুলাই এবং আগস্ট। সেই গণহত্যা নাই যদি আমরা বলতে যাই, তাহলে গণহত্যা তো আরো কোন দল মানে গণহত্যার সাথে জড়িত 1971 সালে আমরা দেখেছি। তাহলে কি তারা মানে যেভাবে বিচরণ করতেছে বাংলার মাটিতে, একটা বৈষম্য এখানে কি হয়ে গেল না? ভাই, এগুলি আপনার কাছে আসবো আগামীকালের সম্ভাব্য রায়কে ঘিরে রাজনৈতিক দলগুলোর ঘোষিত কর্মসূচি আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো। তার আগে শাহিন সাহেবের কাছ থেকে আমরা ওই লাস্ট বক্তব্যটা শুনে আসি। এখানে আমার কথা তো এটাই, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কথার প্রেক্ষিতেই বলি, ট্রাইব্যুনাল যেন ঠিক থাকে, যার উপরে যখন পড়ে সে এটাকে মোকাবেলা করতে হবে। এখন ফেসিস্ট সরকার শেখ হাসিনার উপরে এই রায়টা আসতেছে, নেক্সটে যদি কেউ আসে, আসার পরে যদি এই গণহত্যার দায়ে যদি তাদের বিচারে কাঠ করে দাঁড় করাতে পারে, এটা একান্তই সরকারের বিষয়, আদালতের বিষয়। আমি এটা নিয়ে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে তো কথা বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, যারাই অপরাধ করবে কেউ যেন আইনের ঊর্ধ্বে না যায়, আইন যেন কেউ নিজের হাতে তুলে নেন। আমরা অ্যাকচুয়ালি এটা জানতে চাচ্ছিলাম, কেউ যেন আইনের ঊর্ধ্বে না যায়। জি এনামুল ভাই, আপনার দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আগামীকালকে যে আপনার একটা সম্ভাব্য রায়, আর রায়কে কেন্দ্র করে রাজনৈতিক যে অস্থিরতা বা রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি ঘোষণা, আপনি কিভাবে দেখেন? এনামুল কি শুনতে পাচ্ছেন? জি শাহিন সাহেব, আপনার কাছে নেক্সট প্রশ্ন যেটা, এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বের ভাষা ও আচরণের গুরুত্ব কতটা ভূমিকা পালন করে? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি না, একটু বললে আবার সুবিধা হবে মানে বুঝতে। এই যে রায় কিংবা এই এরকম ধরনের ঘটনাগুলো যে মানে পর্যায়ক্রমে হচ্ছে, হওয়ার পরে যে রাজনৈতিক দলের যে ভাষ্যগুলা বা রাজনৈতিক দলের যে আচরণগুলা, নেতৃত্বের যে বহিঃপ্রকাশগুলা, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হওয়া উচিত বা একটু এগুলি কিভাবে হওয়া উচিত, এগুলি আমার কথায় কিছু যায় আসে না।
না রাজনৈতিক সেটা দলে তো যারা আছে, আমি অ্যাবসলিউটলি যে আপনার কথা আমি কিছু যায় আসছি আসে না। কথাটি, আমরা আমি আসছি কথাটি, অপরাধ করলে অপরাধের শাস্তি হবে, এইটাই আপনার সঠিক। আওয়ামী লীগ যখন জুলাই আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছিল, এটা তারা জেনে শুনে চালিয়েছিল যে এরা যদি পা পিছলে যায়, ক্ষমতার বাহিরে চলে যায়, তখন এদের এইসবের অপরাধের দায়ে এদেরও একদিন কাঠগড়ায় দাঁড় করাতে হবে বিচারের। সুতরাং তাদের বিচারের কাঠগড়ায় তারাই দাঁড়াইছে। এখন এখানে আমাদের আপনার সিম্পিতির কোনো কারণ নাই, তাদের সুতরাং তৈরি তারা করা করেছিল। বিচারালয়। এখন আওয়ামী লীগ তো শত চেষ্টা করেও, আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করতেছে এই রায়টাকে ট্যাকেল দেওয়ার জন্য, এই রায়টাকে ফিরিয়ে নেওয়ার জন্য। এটা করতে দেওয়া যাবে না, এটা এটাই স্বাভাবিক রাজনৈতিক দল। এই- এটা কি আদৌ সম্ভব? কেননা আমরা এর আগেও দেখেছি যখন বিএনপির সাকাত চৌধুরী বা সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা জামাতের যে বড় বড় জামাত ইসলামের যে বড় বড় নেতৃবৃন্দদের যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তখনও তো তারা আপ্রাণ চেষ্টা করছে ওইখানে মানে এই আইনি লড়াই লড়ার জন্য। যখন রাষ্ট্র একটা আইন চায় বা রাষ্ট্র যখন একটা যিনি সিদ্ধান্ত নেয় বা করতে চায়, সেটা থেকে কি কাউকে বিরত মানে রাখা সম্ভব? বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই রায়টা তারা উপভোগ করতে পারতো, কিন্তু তারা এটা করবে না। তারা সম্পূর্ণই একটা এখতিয়ার, ক্ষমতার এখতিয়ার দেখাইতেছে যে এটা ক্যাঙ্গারু কোর্ট। এরা বলতেছে ক্যাঙ্গারু কোর্ট, কিন্তু কোর্ট তো ক্যাঙ্গারু হয় না, এই কোর্ট কোর্ট এই কি কোর্ট ক্যাঙ্গারু হয়? ক্যাঙ্গারু কোর্ট তো মানে তখনকার সময় যখন আওয়ামী লীগ এই হ্যাঁ, এই রায়গুলো মানে আওয়ামী লীগের সরকার আমলে যখন এই রায়গুলো হয়েছিল, বিশেষ করে এইগুলি রাজনৈতিক প্রতিহিংসা। তো মানে এই কথাগুলো তো আপনার তখনও আমরা শুনছি যে এই ক্যাঙ্গারু কোর্ট কিংবা এই মানে বৈষম্যমূলক হ্যাঁ, কোর্ট এই করে এই রায়গুলো হতে আপনি, পারে না, এরকম আপনাকে ধরনের আমি বার্তা একটু তো আমরা এর আগেও শুনেছি। আপনাকে তাহলে একটু একটা কথা এগুলি বলছিলাম মানে একে মানে যে কারোর প্রতি কারোরই শ্রদ্ধা ভক্তি নাই, মানে এটাই কি আসলে বাংলা রাজনীতিতে বা আমাদের দেশের রাজনীতিতে এটা কালচার হয়ে দাঁড়াইছে। কালচারে আমার দাঁড়াইছে? আমার কথা অ্যাকচুয়ালি আমার কথা হইলো, কালচারে রায়টা দাঁড়াইছে। যখন আমার জি, পক্ষে যায়, রায়টা যখন আমার পক্ষে যাবে তখন আমি খুশি, যখন আমার বিপক্ষে চলে যাবে তখন আমি এটার মধ্যে প্রতিবাদ করি। আমার জি। কথা হইলো আইনের দৃষ্টিতে অপরাধী অপরাধী, অপরাধ যে করে সে অপরাধী, তাকে শাস্তি পেতে হবে, এটাই মেনে নিতে হবে। এখন আমার কথা হইলো এই রায়কে ঘিরে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনায় লিপ্ত। তারা বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছে। আর সরকার সরকার চাইতেছে রায়টাকে বাস্তবায়ন করতে, রায়টার প্রতিফলন ঘটাইতে। এনামুল ভাই আছেন আসলে এখানে। সরকার চাইলে কোনো কিছুই বাকি থাকে না বা অবশিষ্ট থাকে না, এটা বাস্তবতা। ঠিক আছে হুম, এনামুল ভাই, আগামীকাল যে সম্ভাব্য রায় আর রায়কে ঘিরে রাজনৈতিক দলগুলোর ঘোষিত কর্মসূচিকে আপনি কিভাবে মানে ব্যাখ্যা করবেন বা মূল্যায়ন করবেন? ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যুক্ত আছেন শাহিন ভাই সহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা দেখতেছেন শুনতেছেন এবং যুক্ত আছেন সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আগামীকালকে একটি রায় এই মানবতা আপনার সাউন্ডটা মনে মিউট হয়ে গেছে। এনামুল ভাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন আসছে মনে হয়। সাউন্ডটা ঠিক করেন, সাউন্ডটা ঠিক করে আসেন। জি শাহিন সাহেব, কি বলছিলেন? জি, সবচেয়ে বড় কথা হইলো আওয়ামী লীগ সরকার যে যে অন্যায় করে গেছে রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, এই অন্যায়ের জন্য একবারও তারা অনুশোচনা করে না।
তারা বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ভিডিও বার্তায় কনফারেন্সে এই পালিয়ে থাকা নেতা কর্মীরা দেশে যারা আছে তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আদৌ কি তারা এটা পারবে? যারা এখানে আছে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে না, তৃণমূলের কর্মীরা যারা আছে এরাও দেখছি গ্রামগঞ্জে মিছিল করে বা আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু এতে কি হইতেছে? এতে এদের পেস্টে সামনে আসতেছে, এরাও বিপদের সম্মুখীন। এখন এরা যদি এটা না বুঝে, এরা যদি এটা করতেই থাকে নাশকতার পরিকল্পনা করতে, সরকার তো বসে নাই, সরকার তো এটা প্রতিবাদ করবেই, সরকার তো এটা প্রতিকার নিবেই, কোনো না কোনো ভাবে সরকার এটার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখানে আমার কথা হইলো, এখানে যারা যে রায়টা আসতেছে, রায়টা আগে তারা দেখুক। রায়টা আজকে আসলে কালকে তো কার্যকর হয়ে যাচ্ছে না, রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে, সুযোগ আছে। আইনি লড়াই যেন তারা থাকতে পারে, তারা নাশকতা না করে তারা আইনি লড়াইটা যেন চালিয়ে যায়, আইনের মাধ্যমে কি হয় সেটা দেখার বিষয়, সেটা তারা দেখুক। জি, এনামুল ভাই, আপনি কি লাইনটা ক্লিয়ার করতে পারছেন? জি, ধন্যবাদ। জি, বলছিল আইনি হ্যাঁ, হ্যাঁ, লড়াইয়ের মাধ্যমে আসলে ধন্যবাদ এভাবে মামুন ভাই। রাস্তাঘাটে বিশৃঙ্খলা না করে আইনি লড়াইয়ে এসে আপনার মোকাবেলা করার জন্য তুমি যদি নিরপরাধ হয়ে থাকো তাহলে তুমি আইনি আইনি লড়াইয়ের মাধ্যমে আসো। তো আপনার অভিমতটা কি বা আপনার মূল্যায়নটা কি হতে পারে বা কিভাবে? না, এটা শাহিন ভাই সুন্দর কথা বলছেন যে এটা তো হলো আইনি লড়াইয়ে তো ওনারা চেষ্টা করতে পারেন। এটা তো প্রক্রিয়া রয়ে গেছে, থাক। প্রক্রিয়া তো এর পরবর্তী উচ্চ আদালত মানে এটার আপিলের সুযোগ আছে, এটা আপিল হবে। তারপরে অনেক প্রক্রিয়া বাকি আছে। প্রাথমিক পর্যায়ে আদেশ যা হইব, তারপরে এটা উচ্চ আদালতে যাইব। অনেক প্রক্রিয়া আছে, তারপরে হইলো ফাইনাল কার্যকরী। তো অনেক, হ্যাঁ, অনেক প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে এটা। এবার এটা নিয়ে বর্তমান আচ্ছা, এই যে রাজনীতির মাঠে যে আপনি পরিস্থিতি, জি বলেন। যে ইমাম ভাই, রাজনীতির মাঠের যে অবস্থা, আওয়ামী লীগের এমন এখন বর্তমানে বাংলাদেশে এমন কোনো কিছু এই দেশের অস্থিতিশীল বা জটিল প্রক্রিয়া সৃষ্টি করার এমন এবিলিটি আছে বলে আমার কাছে মনে হয় না। আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু সতর্ক, আমার মনে হয় না তারা ভালো কিছু সুবিধা করতে পারবেন কিনা। হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনায় কে বা জি, কারা ব্যাপারটা করতেছে এরকম হয়ে গেল বা না আমার বা করতে পারবে যখন তেমন জটিল ভালো আম- মানে বড় কিছু করার আশঙ্কা একেবারে শূন্য। জি, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না, আমি যখন প্রয়োগ করি, প্রয়োগ করতে গেলে যা করি সেটাই মানে আইন, সেটাই সংবিধান সম্মত। আমার উপরে যদি কোনো কিছু প্রয়োগ হয় সেটা হয়ে যায় আবার মানবতা বিরোধী কিংবা আমার উপরে অন্যায় হয়ে যাচ্ছে। বলবে ব্যাপারটা কি এরকম কিনা শাহিন সাহেব, আপনিও একটু যুক্ত হয়ে বলার চেষ্টা করবেন। কোন ব্যাপারটা? মানে কোনো কিছু আমি শুধু মানে ধরেন কোনো একটা ঘটনা বা কোনো একটা জিনিস আমার দ্বারা তো আমি আপনার উপরে প্রয়োগ করলাম, সেই প্রয়োগটা আমার দিক থেকে ওকে, মানে সবকিছু ঠিক আছে, সবকিছু আপনার সঠিকভাবে হয়েছে বা নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে। যখন আপনি আমার উপরে প্রয়োগ করবেন বা প্রয়োগ করেন, আইন বলেন, বিচার বলেন, সালিশ বলেন, যে কোনো বিষয় আপনি যখন আমার উপরে প্রয়োগ করেন, আবার আমি বলছি যে না এটা ঠিক হয়নি, এটা আইনসম্মত হয়নি, সংবিধান সম্মত হয়নি, কিংবা আরো নানান প্রশ্ন কিংবা ইয়ার মধ্যে যুক্ত করে দেন ব্যাপারটা। হিসাব আপনার মাইক্রোফোনটা আবার ডিস্টার্বই করতেছে। স্ববিরোধী বক্তব্য যেটা, মানে স্ববিরোধী, অ্যাকচুয়ালি স্ববিরোধী মানে বক্তব্য। যারে যেটার অর্থ দাঁড়ায়, যেটার আমরা বলতে পারি যে স্ববিরোধী বক্তব্য। মানে এই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, তারা তো রাজার শ্রেণীর লোক। ওনারা একটু সুবিধা যখন থাকবেন এক ধরনের কথা বলবেন,
যখন একটু অসুবিধায় থাকবেন তখন তো একটু ভিন্নভাবে কথা বলবেনই, কারণ ওনাদেরই বলার এখতিয়ার আছে। আমাদের এই দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রধানরা, ওনারা তো রাজার শ্রেণীর, ওনাদেরই বলার এখতিয়ার আছে বলে আমি মনে করি, কারণ সংবিধানই ওনাদেরকে সেই ক্ষমতা দিয়ে রাখছে। জি শাহিন সাহেব। বললেও এটা অসুন্দরের কিছু না, এটা সুন্দরই লাগে। মামুন ভাই, হ্যাঁ ভাই। এনামুল ভাইয়ের কথা সূত্র ধরে বলি, এখন আমাদের মন মানসিকতাটা এরকম হয়ে গেছে যে একটু আগে ভাইয়া বললো না এনামুল ভাই, যে আমরা তো রাজা শ্রেণীর মানুষ, আমরা যা বলবো তাই সঠিক। এখন আওয়ামী লীগের বিষয় হইলো যে রায়টা আসতেছে, আওয়ামী লীগের যে অন্যায়ের জন্য এই রায়টা আসতেছে, যে অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ যে অন্যায়গুলি করছে, এই অন্যায়ের জন্যই তো এই মামলাটা দেওয়া হয়েছে এবং এই মামলা রায়টা আসতেছে। এখন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এই মামলাটার জন্য তারা একটা সংবাদ সম্মেলন করে বলুক যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভিত্তিহীন এই ঘটনা কি মিথ্যা না সত্য, এটা দেশবাসীকে তারা জানানোর দায়িত্ব তাদের। সরকার যেটা করতেছে এখানে এটা তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতেছে, যে তারা এই অন্যায়গুলি করছে, এগুলি দেখায়া শাহিন দেশবাসীর সাহেব, সাথে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, আপনার যে জিনিসটা আপনার এইভাবেও মানে ব্যাখ্যায়িত হচ্ছে যে যে দলের প্রতি মানবতা বিরোধের অপরাধ 1971 সালে আছে, সেই দলের ব্যক্তি দ্বারা এই আইন বা এই বিচার, এটা কেমন বৈষম্য হয়ে গেল না? এটা কিন্তু অনেক জায়গাতে অনেক রকম ভাবে কথা উঠতেছে বা উঠছে। আপনি এখানে এককভাবে দলকে টানেন কেন? আপনি বিচারটা দেখেন, যারা বিচারের না, কাঠগড়ায় আমি দাঁড় জানি না করাইছে এই তাদের। কথাগুলো মানে আমি বলতেছি, চলমান। আপনি যে কথাটা বলছেন যে এটা হইলো এইভাবে, যে বিজ্ঞ আইনজীবীগণ এবং বিজ্ঞ বিচারকগণ এই মামলাটা প্রক্রিয়াধীন মামলাটাকে একটা রায়ের দিকে নিয়ে গেছে। যে আইনজীবীরা কি আদত কি এটার সাথে জড়িত ছিল কিনা, তার দল থাকতে পারে, তাদের দল ওই থাকতে পারে। আইনজীবী যদি ওই দলের পৃষ্ঠপোষক হয়ে থাকে, তখন কি প্রশ্ন এখন ওঠা স্বাভাবিক নয় কি? এখন প্রশ্ন আসতেই পারে। আমি কি বলছি, ট্রাইব্যুনালটা যেন ঠিক থাকে, এটা যে কারো উপরে যাইতে পারে, যে কারো সেটাই, উপরে যে গিয়ে কারো পড়তে পারে। মানে আজকে গতকালকে ছিল তোমার, আজকে আমার, এরপরের দিন আবার তোমার হতে সেটাই, পারে। ব্যাপারটা এখানে যারাই এরকম। মানবতা বিরোধী অপরাধগুলি যারাই করেছে তাদের বিরুদ্ধেই এই অ্যাকশন গুলি নেওয়া হচ্ছে। কই আপনি আমাকে তো এখানে টানে না, আমরা তো এই মানবতা বিরোধী অপরাধে জড়িত না। সুতরাং যারা করতেছে তাদের উপরে। আওয়ামী লীগের দায়িত্ব হইলো, তারা এই যে অপরাধের কারণে তাদেরকে এখানে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এই মামলাটা, এখন তাদের দায়িত্ব হইলো সংবাদ সম্মেলন করে এবং ফলাও করে প্রত্যেকটা অপরাধের এগেনিস্টে তারা যেন একটা যুক্তি দাঁড় করা, যে এই অপরাধের জন্য আমাকে এই দণ্ড দেওয়া হচ্ছে, এই অপরাধ আমি করি নাই। একটা যুক্তিতর্ক, একটা সুন্দর একটা উপস্থাপন যেন তারা করে। তারা নাশকতা করে তো এটা ফেরাতে পারবে না। সরকার যেখানে হার্ডলাইনে চলে গেছে, মামলার রায় হয়ে যাবে, কার্যকরের বিষয় তো অনেক পরে, কিন্তু মামলার রায় হয়ে যাবে। এটা আদালতের ব্যাপার, আদালত একটা রায় দিবে, তারপর উচ্চ আদালত আছে, তারপরে আরো আদালত আছে, মানে রায় অনেক প্রক্রিয়া আছে, পক্ষে যেদিকে যাক না কেন রায় হয়ে যাবে। আপনার বক্তব্য হলো রায় হয়ে এটা যাবে। পক্ষে এখানে বিপক্ষে যেদিকেই যায় একটা রায় হয়ে যাবে। একটা অভিযোগ দাঁড় করা, একটা অভিযুক্ত করে তাদেরকে এই জায়গাটা নেওয়া হয়েছে। এখন তারা বলুক যে অভিযোগটি সত্য না, এটা আমরা করি নাই। তারা কি এই কথাটা বলতে পারবে বুকে হাত দিয়ে? তারা তো বলতে পারবে না, কারণ তারা এগুলি করে আসছে। এবং তারা চাইতেছে যে এইটাকে, আমরা শুধু সময় যখন ফুটবল খেলতাম, আমাদের পাড়ার মাঠে খেলা হইলে, আমাদের পাড়া মাঠে যখন খেলা হইতো, আমাদের বাড়ির সামনে বা পাশাপাশি বাড়ির কাছাকাছি আরেক পাড়ার লোকেরা যখন খেলতে আসতো, তখন যদি আমরা একটা গোল খেয়ে বসতাম, প্রতিপক্ষ এক গোল আগায় থাকতো, তখন খেলা শেষ মুহূর্তে করতাম কি, আমরা একটা শর্ট দিয়ে ওই গলি ভাঙে টাঙ্গে উঠে পড়তাম, যে না এটা গলি ভাঙে না, থেকে গোল এগুলা হয়েছে না, হবে না। এটা খেলা বন্ডুল। মানে আওয়ামী লীগ চাইতেছে এরকম যে এটা এটা সত্য না। আওয়ামী লীগ চাইতেছে যে না, এই আমি মানি না, এই কোর্ট মানি না। কোর্ট তো আর কোনো দলের না, কোর্ট হলো কোনো ব্যক্তির না, একটা জাস্টিস কোনো ব্যক্তির না, জাস্টিসটা তাকে দেশের ভালো মন্দ বিচার করার জন্য। তারা তো আর এটাকে এককভাবে করছে না, এটা অনেক প্রক্রিয়াধীন, অনেক প্রসিকিউটররা এটাকে অভিযুক্তটাকে ওই অভিযোগটিরে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় কাগজের মাধ্যমে এটা নিয়ে এখানে দাঁড় করাইছে, এটার ভিত্তিতে একটা রায় হবে।
আর আমি যে কথাটা বলছি আওয়ামী লীগ চাইতেছে এরকমই, হ্যাঁ আমি এক গলি পিছাই গেছি কি এখন আমার গোল টোল ভাঙিয়ে উঠতে পড়তে দিব, আমি এই খেলা মানি না, এটা হইছে না, গলি ভেঙে গেছে গা। সুতরাং এরা চাইতেছে এরকম যে আওয়ামী আন্দোলন করে লীগ সংগ্রাম করে দেখাইতে। আওয়ামী লীগ পিছিয়ে গেছে, কিন্তু আবার আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন দলের বড় বড় নেতা কর্মীরা আবার আশ্বস্ত করতেছে যে এই আমার প্রতীকই আওয়ামী লীগের প্রতীক, এরকম ধরনের অনেকে অনেক ধরনের বক্তব্য করতেছে। এটা আবার আওয়ামী লীগ যদি খারাপই হয়ে থাকে তাহলে তাদেরকে মানে এইভাবে মোটিফাই করার মানে উদ্দেশ্যটা কি? এটা এনামুল ভাইকে জিজ্ঞেস করেন, আইনজীবী মানুষ, উনি ভালো বলতে পারবেন। নাকি এটা ভোটের রাজনীতিতে ভোট দখলের লড়াই? হ্যাঁ, ওই এখানে একটা সুন্দর পয়েন্ট। এখানে হলো কি আমাদের দেশের রাজনৈতিক দেউলিয়াত্ব, রাজনৈতিক নেতাদের চরিত্র যে একেবারে বেহায়াপনা, এই কথাগুলোর মাধ্যমে এই জিনিসগুলোই প্রমাণিত। মানে এখানে রাজনৈতিক অরিজিনালি প্রকৃতি রাজনৈতিক কোয়ালিটির কোন রাজনীতি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বের মধ্যে শূন্য, একেবারে শূন্য। এই কথাগুলাই বোঝা যায় যে আসলে রাজনীতি নয় যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়াটা হইলো মূল 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 কাজ। মূল থিম এখন এই ক্ষমতা জন্য যাওয়া, যে কোনো কারো পন্থা বৈধই হোক আর অবৈধই হোক, যে কারো এক পন্থায় আমার ক্ষমতার চেয়ারে থাকতে পারলেই হলো। যে কোনো এই যে যে কোনো আগামীকালকের যে রায়, এখন আগামীকালকের যে রায় হতে যাচ্ছে, সেই রায়কে রায় জনগণের উদ্বেগ কি বাস্তবসম্মত, নাকি এটিও রাজনৈতিক আবহাওয়া সৃষ্টির ফল? জনগণের তো এখানে উদ্বেগের বিষয় না, উদ্বেগের বিষয় একটা দলের, যার বিরুদ্ধে রায়টা যাচ্ছে তার দলের। জনগণের উদ্বেগ তো এইটাই, জনগণের উদ্বেগ তো এইটা, জনগণের উদ্বেগ হলো এইটা যে আমি আমার যানবাহনের নিরাপত্তা নিয়ে আমি রাস্তাঘাটে চলতে পারবো কিনা আগামীকালকে। আর উদ্বেগ শুধু একটা দলেই যে যারা এই যাদের বিপক্ষে রায়টা যাচ্ছে, যাদের যে সরকারের পালিয়ে যাওয়া সরকারের বিপক্ষে, তাদের দলের এরাই উদ্বিগ্ন এবং তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে পায়তারা করতেছে। আর জনগণের দাবি হলো এটা, রায়কে কেন্দ্র করে যেন কোনো নাশকতা, আমি আমার জানমাল, আমার আমার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, রাষ্ট্রের জন্য ক্ষয়ক্ষতি না হয়, আমি যেন নির্বিঘ্নে চলতে পারি, এইটা হলো জনগণের ভাবনা। আর আওয়ামী লীগের ভাবনা হইলো তারা এটা কিভাবে ট্যাকেল দেওয়া যায়, কিভাবে ফেরানো যায়, বিভিন্ন নাশকতা, চোরাগোপ্তা হামলা, এইগুলি করে কেউ শান্তিতে থাকতে পারে না কোন দল। অতীতেও দেখছি আমরা এই চোরাগোপ্তা হামলাতে আসলে কারো কোনো কল্যাণ বয়ে আসে না, শুধু আরো ফেসাদ ডেকে আনে, এইগুলি আরো আরেকটা অপরাধের দিকে যায়। মামুন ভাই, মানে একটা অপরাধ থেকে আরেকটা অপরাধ, একটা মামুন ভাই, অপরাধকে ডাকতে গিয়ে আরেকটা অপরাধের সংস্পর্শে আসা আর কি। জি এনামুল ভাই, আচ্ছা এই রাজনৈতিক রায়টাকে উত্তাপ কিভাবে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া? রাজনৈতিক মামুন ভাই, উত্তাপ ভাই, আমার মোবাইলটা 2% চার্জ দেখাইতেছে, আমি মোবাইলে চার্জ দিতে হবে, ঠিক আছে। 2% বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক উত্তাপ কিভাবে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, সকল বৈষম্য দূর করে সবাই সংঘবদ্ধভাবে হয়ে আমি আমার রাজনীতি করব, এই আর একটা ব্যাপার হলো, আচ্ছা এটাই করার একটা ব্যাপার মাথায় রাখবেন, এটা হলো আপনার ওই যে কি বলে এই ছোট ছোট দলগুলা, যে বিভিন্ন ধরনের দল মানে এই বড় বড় দলের সাথে জোট গঠন করে হয়তো একটা দুইটা আসন পায় বা প্রতিদ্বন্দ্বিতা করে, তারা যদি এককভাবে 2, 4, 5, 10টা আসনকে কেন্দ্র করে, 10টা সিট মানে 10টা আসনকে কেন্দ্র করে 10 জায়গায় যদি 10টা প্রার্থী দিয়ে যদি নির্বাচন করে, তাহলে তাদের অবস্থানটা কেমন হয়? আর জোটগত ভাবে করলে কি তারা তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা দিকে ধাবিত হতে পারে কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন।
কথা ঠিক বলছেন। এখন আমাদের এখানে তো এই ব্যাপারটা হইলো কি, সব যারা মানে নেতৃবৃন্দ ক্ষমতা। আছে, ছোট দল বড় দল, ছোট দল তো বলতে এখন এক সময়ের আহ, সর্বোচ্চ সর্বোচ্চ বড় পর্যায়ের দল কমিউনিস্ট পার্টি, সারা ওয়ার্ল্ড জুড়ে যারা তাদের অবস্থান ছিল, পুরা ভারতবর্ষে যাদের একচ্ছত্র আহ, অবস্থান ছিল, সেই কমিউনিস্ট পার্টিও তো এখন সবচেয়ে বড় ছোট ছোট দলের মধ্যে একটা। এখন ছোট দল যে কোন সময় কোনটা বড় ছোট দল হয়ে জাসদ এক সময়, জাসদের নেতৃত্বে সারা বাংলাদেশের সকল এই বিশ্ববিদ্যালয়, কলেজ, শহর, জাসদের বাইরে কথা বলার কোন সুযোগ পায় নাই, সাহস পায় সুযোগ নাই। পায়নি। লুকাইয়া লুকাইয়া অন্যান্য দল আন্ডারগ্রাউন্ডে কথা বলছে বা ব্যালেন্স করে কথা বলছে। এই জাসদের এখন অবস্থা, এখন এখন ছোট দলগুলোর মধ্যে একটি। এখন আবার নতুন নতুন করে অনেক অনেক দল হয়েছে, তারাও পর্যায়টা আহ, বড় পর্যায়ে যাইতে পারে নাই, তাদের অবস্থানটাও ছোট পর্যায়ে। এখন যারা হইতেছে তারা স্টার্টিং এ নিজেরাই মনে করে আমরা ছোট দল, এবং তাদের অ্যাক্টিভিটিসটাও ছোট মন মানসিকতা। না, ছোট মন আমি যে মানসিকতা জিনিসটা দিয়ে তো আর বড় বড় দল করার স্কোপ থাকে না। না জি স্কোপ বলেন। থাকে না। না, আমি যে জিনিসটা বলছিলাম বা যে তিনটা বলছিলাম, ধরেন আমি আমার একটা দল আছে বা আপনার জি একটা দল আছে, আপনি কারোর সাথে জোটবদ্ধ না হয়ে আপনার 10টা এলাকা আপনি সিলেক্ট করলেন, বা আপনার ছোট ছোট যে দলগুলো আছে আপনার সাথে এ বি সি ডি ই এফ যাই ধরি, ধরেন আপনার আপনার আরো ছোট 10টা দল আছে, 10টা দল একত্রিত হয়ে আপনারা জোট করে আপনার 10টা আসনে আপনার নির্বাচন করেন না, সেটা কি আপনার আপনার জন্য বড় আসনের থেকে আপনার একটা সিট পাওয়া আর ছোট হয়ে আপনার 10টা সিট নিয়ে আসা, এটার ভিতরে কি অনেক কিছু ডিফার করে না? এই ছোট দলগুলার মূলত নির্বাচন করা মূল মূল উদ্দেশ্য না। ছোট দলগুলার উদ্দেশ্য থাকে কিছু অর্থনৈতিক সুবিধা আদায় করা। এদের নির্বাচন বা রাজনীতি এদের মুখ্য উদ্দেশ্য না। আমার যতটুকু ধারণা, তারা রাজনীতির প্রতি তাদের কোনো ধরনের ন্যূনতম কমিটমেন্ট নাই, এবং নির্বাচনের প্রতি তাদের কোনো আগ্রহ নাই। জাস্ট হইলো নির্বাচনের মাধ্যমে, নির্বাচনকে ইস্যু করে কিছু অর্থনৈতিক সুবিধা আদায় করাটা হইলো তাদের মূল টার্গেট। রাইট। এই ওনাদের যে ক্যারেক্টার, ওনাদের যে অ্যাক্টিভিটিস, এগুলো তো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই পড়ে না। এগুলো নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এই দেশের না, ওই রাজনীতির যে আমরা এই যে বড় রাজনৈতিক দলগুলার চরিত্র নিম্নমানের। আমরা সুশীল দ্বারা শুনতে ওই কথার পাই, উত্তরটা আসতেছি, জানতে বড় পারি রাজনৈতিক যে দলগুলো। তৃতীয়, আগে ছিল তৃতীয়, এখন চতুর্থ পঞ্চম শক্তির মাধ্যম আবির্ভাবের কথা শুনতে শুনতে পাচ্ছি, বা মাঝে মধ্যে আলাপ আলোচনা হচ্ছে যে তৃতীয় শক্তি তো দেখা হয়ে গেছে, এখন চতুর্থ বা পঞ্চম শক্তি কি উত্থান আগামীতে মানে হচ্ছে, নাকি আবার আওয়ামী লীগই পূর্ণ প্রতিষ্ঠা নিচ্ছে, এরকম ধরনের আলোচনা আমরা নানান দিক থেকে শুনতে পাচ্ছি। যার জন্যই আমার মানে এই জিনিসটা এই বাংলা বলা যে এই ছোট ছোট দলগুলা যদি এই বড় দলের সাথে জোট না করে, নিজেরা একটা জোট করে, ছোট ছোট দল যাদের 2টা আছে, 3টা আছে, 5টা আছে, ধরেন একটা দলের আপনার 2টা সিট পাওয়ার সম্ভাবনা আছে, তারা আরেকটা দলের সাথে যারা একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তাকে নিয়ে জোট করলো, জোট করে ওইভাবে তারা 10টা 20টা আসন নেক না, তবু তো সংখ্যায় অনেক বেশি। না, এটার উদাহরণ তো বাংলাদেশে আছে। এখন যারা নতুন নেতৃত্ব, নতুন প্রজন্ম, যারা নতুন নতুন দল করছে, তারা তো এই বাংলাদেশের ইতিহাসটা করছে, কিন্তু তাদের মাথায় এগুলো নাই। এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু উনি এককভাবে এক দল ছিল। উনি এককভাবে নির্বাচন করে পাশ করতে, এখানে ওনার এলাকায় একটা দুইটা সিট কিন্তু ওনারা নিজেরা ওনার এলাকায় উনি নিজে কিন্তু ওনার দল থেকে পাশ করছে। অনেক পরে তারপরে আমার এই বিএনপির সাথে যুক্ত হয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত। উনি কিন্তু একা একাই ওই 72-73 সালে উনি কিন্তু একাই ওনার এলাকার থেকে পাশ করছে। উনি না, একার অনেকেই দল, তো আবার এবং উনার একাই পাশ করছে। এরকম অনেকেই তো বাংলাদেশে অনেক দেখে উদাহরণ গেছে আছে, অনেকগুলো উদাহরণ আছে। একজন, হ্যাঁ, ওনার নিজের দল, এবং উনি স্বতন্ত্র নিজের ভাবে নিজে নিজেই একা একাই পাশ করছে।
হ্যাঁ, নিজের মার্কা দিয়ে নিজে পাস করছে বা নিজে নিজে একা একাই পাস করছে। ৭২, ৭৩ সালে, ৭৪ সালে ওই সারা বাংলাদেশে যেখানে সব দলে সরকারি দলের যে ২-৩ জন বাংলাদেশে রেকর্ড আছে যে ২-৩ জন এটা ব্যতিক্রম। ওইখানে সরকারি দলের কোনো প্রভাব মানে খাটাইতে পারে নাই, ছিল না। দেখাইতে পারে নাই। তারা এককভাবে পাস করে আইছে। এটা বাংলাদেশের ইতিহাস রেকর্ড। তারপরে আমি হয়তো সেই তারা পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে হয়তো একটু আরামায়েশের জন্য শেষ বয়সে আসলে মানুষ একটু মন্ত্রী-টন্ত্রী হইতে চায়, একটু আরামায়েশ করতে চায়। ওই সুবিধায় অনেক না সময় হয়তো এটা তারা আসলে এই এই যে বড় দলের নেতা হওয়া না, বের পায়। এই যে আপনার কিন্তু মন্ত্রী ইতিহাস হওয়াটা, আছে এমপি বাংলাদেশে। হওয়াটা অ্যাকচুয়ালি নেতা হওয়াও না, নীতিও না। জাস্ট শখের বসে যে আমি মন্ত্রী হলাম, অনেকটা এরকম, মানে এই মনোভাব। হ্যাঁ, হ্যাঁ। বা কম্পিটিশন থাকে তখন দেখা যায় এই আমার শিষ্যরা মন্ত্রী হয়ে গেছে, আমার শিষ্যরা এমপি হয়ে গেছে। এখন আমি এখানে বসে থাকবো? হ্যাঁ, ঠিক আছে। আমারে একটু গুরুত্ব দিলে আমি না হয় হয়েই গেলাম। এই কারণে অনেকগুলো ছোট দলের নেতারা না একসময়ে আবার ওই বড় দলের সঙ্গে একীভূত হয়ে যায় বা বিলীন হয়ে যায়। আরেকটা শ্রেণী আছে, আরেকটা দল আছে, যে দল নিচ থেকে খেলে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার তারা বানায়, কিন্তু তারা কখনো লাইমলাইটে আসে না। এটাও কিন্তু একটা এই বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্ট। আছে, আছে। না একটা এইরকম শ্রেণী নেতা তো আছে, বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ একজন নেতা বাংলাদেশে জানি কি? একজন নেতার কথা আমি এর আগেও বলছিলাম যে সিরাজুল আলম দাদাভাই। সিরাজুল আলম দাদাভাই কিন্তু সরাসরি কোনো নির্বাচন কোনোদিন করেন নাই। এবং উনার চিঠির মাধ্যমে অনেক এই দেশে উনার এই ৭২-এর পর থেকে এই মনে করেন উনার জীবিত থাকা পর্যন্ত উনার চিঠির মাধ্যমে অনেক এমপি মন্ত্রী হয়েছে এই বাংলাদেশে। আমার নলেজে যতটুকু আছে অসংখ্য নেতাকর্মী উনার চিঠির মাধ্যমে অনেকেই এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। অমুক দলের নেতা নিয়ে এনে ওনাকে চিঠি দিয়ে কেমন এসে অমুকরে তোমার দলে সিট দাও, মন্ত্রী হবে। বানাও, বানাই নিছে। না, না নিতে হবে না। জাস্ট খালি উনি পাঠাইছে যে দাদা ভাই পাঠাইছে অমুক অমুক রে ঠিক আছে এই উনাকে মন্ত্রী পড়ো, উনার এমপি বানাও। মানে উনি যার কাছে যে চিঠি দিছে উনি কিন্তু চিঠি দিতে কেউ অসম্মান করে নাই। মানে এই বিভিন্ন দল শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া, মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল যারা এই দেশে পরবর্তীতে সরকার চালাইছে কোন রাষ্ট্রপতি কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের ব্যক্তিরা চিফরা এই সিরাজুল আলম দাদা ভাইয়ের চিঠি দিয়ে অসম্মান করে নাই, শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া, যে আগামীকাল আওয়ামী লীগের চিফ ছাড়া আর কেউ রায়কে কেন্দ্র করে কি এরকম হতে অসম্মান করে যাচ্ছে নাই। বা আহ, আহ, সাধারণ জনগণের কি করণীয় বলে আপনি মনে করেন? কিছুই কিছুই হবে না। রায়ের মতো রায় হবে। সাধারণ জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ হয়তো দু এক দেখেন জায়গায় এই ককটেল মকটেল করতে একটা পারে রাষ্ট্র এরকম। একটা রাষ্ট্রের একটা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের ব্যবস্থাপনা এত দুর্বল না। আর এখন বিগত দিনে যে এই মানবতা বিরোধী যে সময় যে আওয়ামী লীগের আমলে যে অবস্থানটা ছিল যে ফাঁসি কার্যকরী করছে ১১ জনের। ১১ জনের সময় কিন্তু যে দলের ফাঁসি কার্যকরী করছে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা। এরপরে বাকি ১০ জন মতিউর রহমান নিজামী সহ বাকি ১০ জন হলো জামাতের নেতা, সরাসরি জামাতের এই তারা দায়িত্বপ্রাপ্ত নেতা। হ্যাঁ, তারারে যখন ফাঁসি দিছে বিএনপিও বাংলাদেশে ছিল, এবং সাবেক মন্ত্রীও, জামাতও বাংলাদেশে ছিল। এবং হ্যাঁ, সাবেক মন্ত্রী। সরকারের হ্যাঁ সরকারের ৩-৪ জন সরাসরি মন্ত্রী। ওই ওই বিএনপিও বাংলাদেশে ছিল, জামাতে ইসলামও বাংলাদেশে ছিল। তারপরও একটা রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে ব্যবস্থাপনা এর বিরুদ্ধে কিছু করতে পারে নাই। আর এখানে তো তাহলে এখন বর্তমানে তো আওয়ামী লীগ শূন্য। আওয়ামী লীগের কোনো নেতা বলতে কোনো কিছু বাংলাদেশে আছে বলে আমার জানা মতো নাই যে যারা কেউ একটা রুম্বা ছিঁড়তে পারে কেউ। সামনে থেকে লিড করবে, অ্যাকচুয়ালি এরকম সামনে কোনো থেকে লোক লিড করবে বাংলাদেশে নাই। তাইলে এখানে কি হবে? আওয়ামী লীগের এখানে কোনো কিছু নেতা হওয়ার কোনো কর্মী ধরনের নাই। ন্যূনতম সম্ভাবনা নেই। জি। হ্যাঁ, এর কে আছে বাংলাদেশে বলেন তো? একটা লোক দেখান যে যে একটা রিকগনাইজ মানে লোক আছে এখানে। আমার জানার মধ্যে একটা রিকগনাইজড লোক নাই। এগুলা আলতু ফালতু লোক দইরা মইরা আইনে কিন্তু এখন এই যে আমতাজি নানান মামতাজি জায়গায় করে এই এই যে নেতা এই বরিশাল আমরা দেখলাম এগুলার কোনো গাছ মানে নাই। কেটে রাস্তা অবরোধ করা,
বিভিন্ন জায়গায় রেলপথে মানে অবরোধ সৃষ্টি করার চেষ্টা, কিংবা ওই যে অনেক জায়গাতে আবার যে যেরকম চেষ্টা করতেছে এরকম পুলিশরাও তাদেরকে আইনি প্রক্রিয়ায় আনার যেটুকু চেষ্টা তদবির মানে চেষ্টা করার সেটুকু করছে, বা অনেকেই আইনের হেফাজতে আনা হচ্ছে বা আনছে। বাট জনগণের আসলে কি, বা জনগণের মানে এই ভোগান্তি জনগণের ব্যাপারে ন্যূনতম চিন্তা করার কিছু চিন্তা করার কিছু নাই। এখন গাড়ি ঘোড়া না চললে তো কিছু ভোগান্তি হইবই। এটা নিয়ে মানে একেবারে হোপলেস হওয়ার কিছু মানে নাই। একটা গাড়ি ঘোড়া চলবে না হয়তো মানুষ একটা দল বলেন, একটা সরকারি যেখানে বলেন, ওদের কোনো কিছু হলেই সর্বপ্রথম ভুক্তভোগী হয় সেই আপনার অসাধারণ জনগণ। কেন? যে অনেকে এটা যে রাস্তা অবরোধ অসাধারণ করে, জনগণ যে কেউ পক্ষ অবস্থান নিয়ে রাস্তায় মানে আওয়ামী লীগের সময় দেখেছি আমরা এই বিএনপি বা জামাত কোনো কর্মসূচি দিলে সেটাকে প্রতিহত করার জন্য রাস্তায় অবস্থান, তাদের সাথে পুলিশ প্রশাসনের কড়াকড়ি চেকিং। এখন দেখতেছি যে ওই যে অন্যান্য দল, একমাত্র জাতীয় পার্টি ব্যতীত অন্যান্য দল আওয়ামী লীগ কোনো কর্মসূচি মানে দিলেই তারাও রাস্তায় অবস্থান করছে। আওয়ামী লীগ আগে ছিল ইয়ার মধ্যে কি জানি এই কি টিউবওয়েলের যে পাইপ, পিভিসি পাইপ, লাস্টের দিক দিয়ে পিভিসি পাইপ নিয়ে তারা রাস্তায় অবস্থান করত। আর এখন দেখলাম ওই যে আপনার এই গত 13 তারিখের প্রোগ্রামে দেখলাম অনেকেই ওই যে আপনার মাটাম বলে, কিংবা আমাদের দোকানে এগুলো বিক্রি করা হয়, ওই কোদালের মাটাম বা এই স্টিক গুলা নিয়ে অনেকে রাস্তায় মানে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য ওপেন আহ্বান। এতে কি ভোগান্তিটা এই যে 2-1 জন পাইছে, একটা বাচ্চা পাইছে, একটা ছেলে পাইছে, কিছু বম্বার পাইছে, এখন এইগুলা তো কিছু নাটক, তো এই দেশে নাটক তো অতীত থেকে হইতেছে, এখনো হইব, কিছু হইব, এটা কিছু করার নাই। কিছু নাটক তো ওই দিকে এই দেশে হইবই। দেখেছি, এরকম নাটক তো কিছু হইবই, না থাকলেও কিছু নাটক এই দেশে হইব, এটা কিছু করার নাই। এটা এখন আর আমার জানা মতে আওয়ামী লীগের কোন লোক আমার যে এই রিকগনাইজ কোন লোক, কোন নেতা এই বাংলাদেশে অর্গানাইজ করার মতো কোন নেতা, কোন কর্মী মানে ওইরকম ভাবে প্রকাশ্যে নেই। কোন নেতা, কোন পরিবেশ ওর বাংলা, কোন পরিবেশ নাই, ঘোষিত সংগঠনের জন্য কেন জনগণের ভোগান্তি, তাই তো? এখন সরকার মনে করেন, যদি মনে করে যে সিকিউর একটু ওভার সিকিউরিটি মেনটেন করতে গিয়া এটা করতে পারে, সমস্যার কিছু নাই। সরকার যেহেতু মনে করে যে না, আরো সিকিউর করা দরকার, যাতে কোনো অবস্থাতে কোনো অকারেন্স না ঘটে, মানে অতিরিক্ত মানে অতিরিক্ত সেফটির জন্য কিছু পলিসি মেক করতে পারে এটা। নাকি কোন কোন গোষ্ঠী, কোন কোন মহল এই আওয়ামী লীগ নামটাকে নিয়েই মানে কেমন জানি একটা দ্বিধা সংকোচ ভয় কাজ করে তাদের ভিতরে, এরকম কিছু কি? না, এরকম কিছু না। এটা হইলো অতিরিক্ত সেফটির জন্য কোনো অবস্থাতেই জানে যাতে আওয়ামী লীগের নামে থার্ড পার্টিও কোনো কিছু না করতে পারে, এটার জন্য এই অতিরিক্ত একটা অতিরিক্ত ব্যবস্থাপনা। কারণ এখানে থার্ড পার্টিও তো কিছু করতে পারে বলে বলতে পারে আওয়ামী লীগ। স্থিতিশীলতার জন্য আপনার কি বিশেষ কোনো বার্তা আছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি বলে মনে করেন? আমি মনে করি যে সবাই শান্তিপূর্ণভাবে অবজারভেশনে থাকবে, সেফটি, তার নিজের সেফটি ঠিক রেখে সবাই অবজারভেশনে থাকুক, কি হইতেছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, অতিরঞ্জিত বক্তব্য গুলা নিয়ে প্রচারেরও কিছু নাই। জি, কোন কোন দলের অবজারভের নিজে মানে কোন কোন দল কিংবা 1-2টা দল অলরেডি বলতেছে যে
এই অমুক দলের সাথে যুক্ত হলে জান্নাতের টিকিট রেডি। কয়জন পেয়েছো জান্নাতের টিকিট? না, এ কি ভালো একটু কাজের বাড়াবাড়ি ভালো কাজ হয়ে গেল না? ভালো কাজের সাথে যুক্ত হইলে তো আপনি জান্নাতে যাইতেই পারেন। এটা তো জান্নাতের তো একটা আহ, বিষয়ই কিন্তু আছে যে ভালো জান্নাতের কাজের টিকিট মধ্যে গ্যারেন্টি যাইবেন এবং দেওয়া, ভালো কাজ এটা আবার ভালো কাজ এক্সেস চাইবেন। হয়ে গেল না? এখন এই দেশে তো সবই সবই অতিরিক্ত, সবাই তো আপনার এই টুপ দেয়। এটা তো সবাই তো এই দেশের টুপ দেয়, কেউ জান্নাতের টুপ দেয়, আর কেউ টাকা পয়সার টুপ দেয়, কেউ মন্ত্রীর টুপ দেয়, সবই তো টুপ। টুপের উপরে কারণ আমরা এটা চলি। নিয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ, আমরা দুকাবাজি তো দেশেই, দুকাবাজি করলে মানুষ ভালো মনে করে, এটা সমস্যার কিছু নাই, এটা তো সবাই টুপ দিবেই। টিকিট যদি কেউ কাছে থাকে জান্নাতের, তাহলে দিতে তো সমস্যা নাই। আর নর্মালি ভালো কাজ করলে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি জান্নাতে যাইবেন, এটা একেবারে খারাপও কিছু, অযৌক্তিক কোনো বক্তব্যও না। রাজনৈতিক ভালো মতে, কাজের সাথে বা- জি। রাজনৈতিক মতের এত ভিন্নতা কেন? এটা বিশেষ কি কোনো কারণ আছে নাকি রাজনৈতিক শব্দটাই হলো ভিন্ন মতের অধিকারী, ভিন্ন আঙ্গিকের লিখনি? না, আমাদের এটা সুন্দর একটা প্রশ্ন করছেন যে মোহন ভাই, দেখেন এই বাংলাদেশেই শুধু ঘরে ঘরে নেতা, এবং ঘরে ঘরে চার ভাই যদি থাকে, চার ভাই চার দল চার করে, দলের নেতা। চার দলের নেতা। পৃথিবীর অন্য কোনো দেশে, ভারত উপমহাদেশ ছাড়া পৃথিবীর উন্নত যে কান্ট্রি গুলা, উন্নত কান্ট্রি গুলা তো আসলে আমাদের, এরা তো আসলে এই একদম মাইশের ভাই জাতের আমরা মতো আমরা করে না আমাদের বাসায়। আমরা বাঙালি, আমরা যদি জি, একবেলা ঠিকভাবে খেতেও না পারি, আমাদের আইফোন, হ্যাঁ, স্মার্টফোন এগুলো আমাদের লাগবে। আমরা কিন্তু বাঙালি, হ্যাঁ, হ্যাঁ। আমরা বাঙালি, এখন আমাদের আমরা আইফোন লাগবে, যারারে, আমাদের হ্যাঁ, স্মার্টফোন লাগবে, পেটে হ্যাঁ, ভাত না থাক। এখন আমাদের এই দেশের হ্যাঁ, আমাদের এই দেশের মানুষ, আমরা যারা মনে করি যে আমেরিকা, ইউরোপ, এরা বেদিন, এরা মাইশের জাত না, কিন্তু আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া চাইতে গেলে আবার হেদের পায়ে যেটা সালাম দিয়ে আগে, যে আমরা এদের অনুসারী। আমরা, ট্রাম্প সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ট্রাম্প আমাকে বা আমেরিকা আমাকে সাপোর্ট দিছে, আমি সরকার চালাবো, জনগণ আমাকে ভোট দাও। আর মুখে বলে এরা খারাপ, এরা বেদিন, আবার সরকার ক্ষমতায় যাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আবার হেদের কদম বুসি করি। আমাদের যে চরিত্রটা, এটা কোথায় থেকে মেক হয়েছে, আল্লাহ কার চরিত্র যে আমাদের মধ্যে বানিয়ে দিচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে। আমার মাথায় কিছু ধরে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার কি ভূমিকা থাকা উচিত বলে আপনি? তো কি ভূমিকা, কারণ কার কি নিরাপত্তার ভূমিকা, ব্যাপারটা আসে এই কারণেই, যেহেতু আমরাও একটা নিরাপত্তামূলক একটা কাজের সাথে জড়িত, যেহেতু আমাদের ব্যবসাটা ফেন্সিং আইটেম, আপনার খামার বাড়ি, বাগান বাড়ি, পোল্ট্রি ফার্ম, পরিত্যক্ত জায়গা, নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই যে তার নেট, এটা আমরা তৈরি করি। আমরা এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই। যার কারণে নিরাপত্তার ব্যাপারটা আসলে আমাদের কাছে সর্বপ্রথম প্রায়োরিটি পা, জানমালের হোক, সম্পত্তির হোক, সন্তানাদের হোক। এখন ওই আমরা গ্রাম দেশ একটা বিষয় আছে যে এই বেড়ায় ধান খাইলে, বেড়ায় দান খায়। নিরাপত্তা দিলেন বেড়া, হ্যাঁ, ধানের নিরাপত্তা লয়ে বেড়া দিলেন, বেড়াই ধান খাইলে। এখন আপনি এটার সমাধানটা কি করবেন? তারপরে হ্যাঁ। মনে করেন আপনি, আপনি মনে করেন না, নৌকা দিয়া এই প্রশ্নের সম্মুখীন ভাই আমি বেশ কয়েকবার না প্রায় হই ভাই, যে এটা কি মানে এই কি বলে, এটা কি চুরে কেটে ফেলতে পারবে? অনেকে প্রশ্ন করে, অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা করে, ভাই এটা কি চুরে কেটে ফেলতে পারবে? তখন আমি বললাম যে ভাই আপনি যদি ঘুমান
আর চুরকে যদি সুযোগ দেন তাহলে চুর তো কাটবেই। বাংলাদেশ ব্যাংকের বোর্ড কত নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ থাকে, সেইখান থেকে যদি চুরে চুরি করতে পারে, তা আপনার একটা সামান্য একটা লোহার বেড়া বা প্লাস্টিক কাভার করা একটা লোহার বেড়া, সেই বেড়াটা আপনি যদি সচেতন না থাকেন তাহলে চুরে কাটবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। প্রথম অবস্থা হলো এটা একটা জাস্ট গন্ডি দেওয়া, এখানে একটা এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, এইটার ভিতরে আপনি যেতে পারবেন না, জাস্ট এটা মেসেজ এরপরে দেওয়া। মামুন ভাই দেখেন, এরপরে মামুন ভাই আপনি কিন্তু বাড়ি অঞ্চলের মানুষ, আমরা বাড়ি অঞ্চলের মানুষ, আমরা ছোট থাকতে দেখছি আপনার দাদা আমি নানারা একবারে নৌকা নিয়া সরাসরি বাড়ি ব্যাপারটা তা ধান না। ধান ধান বেচতে আইছে, দাঁড়াই, মনে করেন হুম, এই নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জে ধান বেচতে গেছে, আমরা এটা ধানের নৌকা দিয়া মানে ধান বোঝাই নৌকা আইনা ওই বাড়ি অঞ্চল থেকে আইনা মনে করেন মুন্সিগঞ্জে নারায়ণগঞ্জে ঢাকাতে আপনার এই সদরঘাটে কোনো না কোনো জায়গাতে বিক্রি করছে। মাঝে মধ্যে কিন্তু নৌকা বুঝাই ধান, ধান বুঝাই নৌকা কিন্তু মাঝে মধ্যে ডুববেও গেছে। এখন এটা আপনি কার কাছে বিচার দিবেন? বিচার দেওয়ার কোনো রাস্তা নাই, এটা এক উপরওয়ালার খেলা। উপরওয়ালার কাছে। নৌকা বুঝে ধান বুঝাই নৌকা যদি ডুবে যায় তাহলে উপরওয়ালার খেলা। শত শত নৌকা যাইতেছে, মাঝখানে কোনো কোনো সময় আবার দেখা যায় একবারে 500 মনি নাও 700, আমাদের দেশে 800 1200 মনি নাও নৌকাও ছিল, ওইগুলা নিয়ে একেবারে মনে করে নৌকা সহ খবর নাই। মাঝিরা শুধু, সবাই তো আবার সাঁতার জানতো, তারা নিজেরা সাঁতরাই মাত্রাইয়া মনে করেন 4 দিন 5 দিন পরে 1 সপ্তাহ পরে মনে করে বাড়ি টাড়ি দিয়ে নৌকার কাম শেষ। নৌকা সহ ধান সহ নৌকা সহ বুঝাই নৌকা, ধানের নৌকা বুঝাই নৌকা মনে করেন শেষ, তো মানে পানিতে ডুবাই দিছি। এটা তারা এটারে আর তুলে আনার কোনো রাস্তা নাই। এটা তো আসলে কিছু করার নাই, এরকম কিছু ঘটনা পৃথিবীতে ঘটে বা সময়ে সময়ে ঘটে, মানে শুধু চাইয়া চাইয়া দেখা ছাড়া কোনো রাস্তা না, নেই। কি করবেন? তুমি চলে গেলে কোনো মাঝি মাঝি আছে কোনো ভাই, মাঝির কোনো উজার বাঁচতে তুমি পারবে না। তুমি জি ভাই। তুমি তুমি চলে গেলে আমি চেয়ে যেয়ে শুধু দেখলাম, হা হা, আমার তুমি বলার চলে গেলে কিছুই আমি ছিল না। চেয়ে চেয়ে দেখতাম, বলার কিছু ছিল না। এইটাই এই গান দিয়ে এইটা শেষ করতে হবে, এছাড়া আর কিছু করার না। এরকম ঘটনা অনেক সময় রাজনীতিতেও ঘটতে পারে, একটা কথা পরিষ্কার বিচিত্র ভাই, কিছু নাই। একটা কথা কি জি পরিষ্কার যে জি আপনার জনগণ যা ইচ্ছা করুক, শেষে ফল ভোগ করবে হাতে কোনো 2 4 5 জন। আর এই 18 কোটি বলি, 19 কোটি বলি, 22 কোটি বলি, সবাই হলো মানে মাঝখানের এই যে আল্লাহ যা দে। মানে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জনগণের ঐক্যবদ্ধ একটা সমর্থন থাকার ফলে একটা আন্দোলন বা একটা সংগ্রাম সফল হয়। ধরেন আপনি নির্বাচন করবেন, আপনি যদি একা নির্বাচন করেন, সেই একা নির্বাচনে আপনি কখনো জয় লাভ করতে পারবেন না। যখন আপনার আশেপাশের জনগণ আপনাকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আপনাকে সাপোর্ট দিবে, তখনই আপনি একটা কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অর্জনের ধাপে ধাপে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনি হলেন চেয়ারম্যান, আপনি হলেন মেম্বার, বা আপনি হলেন এমপি। হওয়ার পর ওই যে যে জনগণগুলো আপনাকে, আপনার সাথে ঐক্যবদ্ধ ছিল, এখান থেকে আপনি 10 জন 12 জন সর্বোচ্চ 20 জনকে আপনি আপনার লাইমলাইটে রাখলেন। আর যে শত শত যে কর্মী সমর্থক ছিল আপনার বাসে, যে অসাধারণ জনগণ, জি তারা কিন্তু ওই যে জি আধারেই রয়ে গেল, তারা কিন্তু আর আলোর মুখ দেখতে পেল না। আপনার সান্নিধ্য পেতে হলেও তার কষ্ট হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম না? যত আন্দোলন সংগ্রামেই যেই নেতারা 5 আগস্টের জি। আন্দোলনে হিরো ছিল বা যাদেরকে আইকন মনে করা হইতো, তারাই পর্যায়ক্রমে আস্তে আস্তে এই সাধারণ মানুষ থেকে কি তারা দূরে সরে যায়নি? হ্যাঁ, এটাই তো বাংলাদেশের রাজনীতির, মানে বাংলাদেশের এই বিভিন্ন আন্দোলনের যে
এই মানে লাউ মানে ফসল, কদু, কদু মানে এই লাউ। ফসল যেই যায় জনগণ, লঙ্কা সেই হয় রাবণ। মানে মানে জনগণের কল্যাণে এটা এই ফসলটা জনগণের বাড়িতে পৌঁছে নাই। এগুলা সবগুলা বলছে। মানে একদম অল্প দামে তারা বিক্রি করে দিছে রাস্তায়, এর ঘরে নিয়ে যাইতে পারে নাই। না এখন আরেকটা জিনিস যে দেখতেছি ঘরে বা নিয়ে শুনতেছি। কিছুদিন রাখবো এরকম যাইতেই পারে জি, নাই। আরেকটা আগে আলোচনা বিক্রি করে দিছে। আলোচনা আরেকটা আলোচনা হচ্ছে বা ইয়া হচ্ছে যে আওয়ামী লীগের সুবিধা যারা ভোগ করছে, জি। যারা অঢেল সম্পত্তির মালিক হয়েছে আওয়ামী লীগের আমলে, তাদের সম্পদ হ্যাঁ, বাজেয়াপ্ত করে সেই সম্পদ জুলাই যোদ্ধাদের দেওয়ার বা তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানো, তাদের সম্পদ দিয়ে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? এখন আওয়ামী লীগের সম্পদ কার কাছে আছে? আওয়ামী লীগের নেতার দেশে আছে, কাছেই তো আছে। দেশে কার কাছে আছে? কয় টাকার সম্পদ আছে? এই যে আওয়ামী লীগের এত এত কয় এত টাকার মানে সম্পদ দেশে আছে? আছে না? বেশিরভাগ তো দেশের বাইরে। আর দেশে যারা আছে, দেশে যারা সুবিধাভোগী, তারা তো এখন এই ছাত্ররা ১.৫ টাকা দিয়ে কিনে নিচ্ছে, শেষ। তারাও কোনো না কোনো ভাবে এখন মানে সুবিধা পাচ্ছে বা পেয়ে গেছে, অলরেডি কোনো না কোনো জায়গায় সেটেল হয়ে গেছে তারা তো নাকি? অলরেডি বিক্রি বইসা গেছে। তারা তো অলরেডি বিক্রি বইসা গেছে। তারা তো বিক্রি হয়নি, তারা কিনে নিয়েছে। না, তারা বিক্রি বসার জন্য ঘুরতেছে। মানে কিনার সুযোগ পাইবো কেন? আমি যদি বিক্রি না বসি, এমন কোন দুনিয়ার কোন লোক আছে যে আমাকে কিনবে? যত বড় জমিদারি আমি হোক আর আমি যত বড় বিক্রি এমপি হওয়ার জন্য মন্ত্রী হোক আর বসে আছি, রাষ্ট্রপতি হোক, আওয়ামী লীগের কোনো আমার কেনার ক্ষমতা আছে? লোক দ্বারা। জি, মানে আমি বসে আছি বুঝি নাই। আওয়ামী লীগের কোন লোক দ্বারা বিক্রি হওয়ার জন্য। হ্যাঁ, আমি বিক্রি বসার জন্য আমি ঘুরতেছি। বিক্রি বসার জন্য আমি অলরেডি আমার এজেন্ট ফিট করছি। আমি চাই ১.৫ টাকা, আমারে দেয়া দিছে ৩ টাকা। তা আমি বিক্রি বইসা সহ, আমি সহ আমার গোষ্ঠী শুদ্ধ বিক্রি বইছি তার কাছে। তার জানমাল রক্ষা এদেশের করা এদেশের স্বার্থে। নেতাদের চরিত্র তো এটা। হ্যাঁ, এই দেশের নেতাদের চরিত্র তো এই জায়গাটাতে। এই জায়গাটাতেই যতবার এই দেশের আন্দোলন হয়েছে, ততবারই এই আন্দোলনের নেতারা ১.৫ কিন্তু টাকায় আম বিক্রি করে জনতা দিচ্ছে তাদের পার্টির নিজের তারেক ভাই নেতারা, কিন্তু গোষ্ঠী সুন্দর শুদ্ধ করে বলতে পারে। বিক্রি। আম জনতা পার্টির হ্যাঁ, তারেক ভাই খুব সুন্দর করে কিন্তু বিশ্লেষণ করতে পারে এই কথাগুলা। হ্যাঁ, 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 হ্যাঁ। উনি তো কাছে থেকে অনেক কিছু দেখছে এবং দেখছে, কারণ অনেক কিছু ওনারা দেখছে। উনি কিন্তু যে আজকে ওই একটা সময় টকশোতে একজনের ছিল। দেখলাম যে এ- আজকে হ্যাঁ, জি। আপনারা যারা আজকে মানে এই লাঠি বাটাম নিয়ে আপনি আওয়ামী লীগের অফিসে গেলেন 5 আগস্টের আগে, আপনাদেরকে কেন একটিবারও দেখিনি একটা লাঠি হাতে একটা কঞ্চি হাতে দাঁড়াতে? এই প্রশ্নটা কিন্তু আজকে তারেক ভাই কোনো একটা টকশোর মাধ্যমে করছে। তা আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ হ্যাঁ, করবেন? এরকম বিষয়। হ্যাঁ, না, এটা একটা সুন্দর সুন্দর কথা বলছে। এবং এই জিনিসগুলা কিন্তু মানুষের সামনে এখন এখন আসবে, আলোচনায় আসবে। এখন যেসব নেতারা, যেসব দলরা দলবাজি এবং ধোঁকাবাজি কইরা এবং ওই চোর ডাকাইতরে আবার সাথে নিয়া চোর ডাকাইতের সুবিধা দিবেন বইলা ঘোষণা দিয়া তাদের সমর্থন আদায় করে ক্ষমতা যাইতে চায় বা যাইবে, তাদেরও পাঁচ কিন্তু আগস্টের খুব বেশি, 5 আগস্টের হ্যাঁ, আগে খুব যারা বেশি সাধু ছিল, সুবিধা এবং চোর খুব ডাকাত বেশি ছিল না জিনিস দেশে আর রাজত্ব করতে পারবে না। ভাই, 5 আগস্টের আগে যারা জি, সাধু ছিল 5 আগস্টের পরে কি তাদের জি। অবস্থানটাও মানে এই কিছু লঙ্কিত তো হয়েছে কিনা? না, না, এটা তো এই দেশে তো ক্লিয়ার হয়ে গেছে, যে
সুরে সুরে এক সুরে আমাদের আমাদের গ্রাম অঞ্চলে কয় সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের হালি। আরেক সুরের সাথী। যারা এক সুরে বিয়া করে আর এক সুরের হালি। তো এইখানে এই যে কিছু সংখ্যক লোক যারা আওয়ামী লীগে বারবার কিন্তু এই দেশের অনেক নেতারা বা আমাদের জিএম কাদের স্যার বারবার বলেন যে আওয়ামী লীগের যে নির্দিষ্ট কিছু লোক 100 জন বা 200 জন বা 500 জন তারা কিন্তু সেফ সাইডে চলে গেছে। কারা সেফটি দিছে এবং কারা কাদের সঙ্গে আত্মীয়, এটা কিন্তু এই দেশের মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে সবকিছু। এখন না, আওয়ামী অন্যান্য লীগের ভুক্তভোগী কারা? এখন যারা মাঠ পর্যায়ের কর্মী, ইউনিয়নের নেতা, ইউনিয়নের সদস্য, এরা এখন সাফারা। তো টাকা কি মানে যারা ইউনিয়নের সুবিধা সদস্য দিছে যে যারা টাকা বানাইছে? যারা আওয়ামী লীগের সময় নানানভাবে অনৈতিকভাবে সুযোগ সুবিধা নিয়েছে, নানান কিছুর সাথে জড়িত, তারা ঠিকই পার পেয়ে গেছে। আবার অনেকে আওয়ামী লীগ করছে বাধ্য হয়ে, বিএনপির না করলে তার ব্যবসা অনেকে আরে আওয়ামী লীগ করছে বাধ্য হয়ে, বিএনপির অনেকে সিনিয়র আওয়ামী এমন লীগ কেউ নাই যে সুবিধা নেয় নাই আওয়ামী লীগের। অনেকেই বাধ্য হয়ে আওয়ামী লীগ করছে তার ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য, এবং আওয়ামী লীগ করে তার আরো 20-50-1 লাখ বছর শেষে তার খরচ করতে হয়েছে বা তার খরচ লাগছে। শুনেন শুনেন কিন্তু বিএনপি যদি ভুক্তভোগী আওয়ামী কিন্তু লীগকে এখন এখন পাস না তারাই দিত, আওয়ামী লীগের জন্য ভুক্তভোগী, এখনো ভুক্তভোগী। হ্যাঁ, এই দেশে এখন কিন্তু কইলাম যে চরম একটা শিক্ষা এই দেশের মানুষের রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের চরম একটা শিক্ষা সামনে হবে। এই যেমন বিএনপি বিগত 17 বছর বিএনপির সিনিয়র নেতারা আওয়ামী লীগকে যদি পাস না দিত, আওয়ামী লীগকে যদি সাপোর্ট না দিত, আওয়ামী লীগের এত বড় এই সাহস এবং এতদিন সরকার পরিচালনা করার ক্ষমতা ছিল না। গোটা 4-5টা ক্রিমিনাল লোকে পুরা দেশটারে বাইচা খাইছে। কয়টা লোকে ক্রাইম করছে দেখেন, আপনি হাতে করলে আপনি 200 লোকের হিসাব পাইবেন। বাকিটা তো 1.5 ছাগল, যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন আছে। গোটা 100 জন বা 200 জন লোকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিচ্ছে। আর এদের যে এখন যারা এখানে সহযোগী আছে তাদেরকে কেউ বলতেছে কিছু? তাদেরকে বিএনপির দখলে নিয়ে নিছে, কেউ এনসিপির দখলে নিয়ে নিছে। শেষ। যে 10-20টা ব্যবসায়ী দেশে আওয়ামী লীগের সাথে চিটারি করছে, বাটপারি করছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করতে সহযোগিতা করছে, এইসব চিটারে কিছু নিয়ে নিছে বিএনপির আন্ডারে, আর কিছু নিয়ে নিছে এই এনসিপির আন্ডারে। শেষ। এই যে নুরুল সাহেবের আন্ডারে এরা হাজার হাজার কোটি, কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিছে, সবাই ঠান্ডা, আবার যায় সে আছে। তাহলে আলটিমেটলি ঘুরে কি সব সুর বাটপার চিটাররা এই দেশে সবসময় আছে। এটা আওয়ামী লীগের সময় আছে, এখন বিএনপির সময় থাকবো। তাহলে কি করবেন এদেরকে কিছু করার ক্ষমতা এই দেশের কারো নেই। আলটিমেটলি রিজাল্ট শূন্য, এই দেশের রাজনীতিতে রিজাল্ট শূন্য। মানে আমার কাছে যতটুকু মনে হয় আর কি, আমার তো এই লুকায় এসা ভাই কোনো কথা কথা কোয়া আমি নিজের চোখে দেখছি। আর বিএনপি না, নেতারা টাকা আমরা দিছে তো পুলিশে, এখানে ওই ভাই আমার নামে মামলা দিয়ে। জি বিএনপি নেতারা দারোগারে এবং আওয়ামী লীগের নেতারা টাকা দিছে, বেটা আমার নামে মামলা দেয় 2টা 4টা মামলা দেয়। মামলা না দিলে তো আমি তো পত্রিকাটা ছবি তুলে পাঠাইতে পারতেছি না নেতার দ্বারে লন্ডন। মামলা করার জন্য, মামলা খাওয়ার জন্য বিএনপি নেতারা টাকা দিছে, আওয়ামী লীগের নেতারা টাকা দিছে, দারোগারও টাকা দিছে। যাক, এগুলো আমরা চোখের সামনে আমরা দেখছি। এই কথা বললে আবার কারণ বাসুর এগুলো কি বলবেন হবে। হ্যাঁ, এইসব এখন কথা এগুলা বললে কি আবার বলবেন? এগুলো নাটক। বাসুর বেজার হয়ে যাবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে এগুলা সব পরিষ্কার হবে, সামনে আসবে। এই নাটকের শেষ দৃশ্য খুব বেশি দূরে নয়, হয়তো 26 সাল পর্যন্ত আপনি দেখতে পারবেন। 26 সালের মধ্যে সব নাটকের শেষ পার্ট
সব শেষ নাটকের সমাধান শেষ মনে হয় আমার পার্টটা আসলে যতটুকু। সব হ্যাঁ পার্ট শেষে তো বিএনপি ক্ষমতা চলে আসতেছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতা চলে যাবে এবং 26 সালের ভিতরেই সবে বিএনপির চরিত্র মানুষের সামনে একদম আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে। বিএনপি কি মনে করেন ওই আওয়ামী যখন লীগে যেভাবে আমি 17 বছর কাটাই দিছে, বিএনপি এইভাবে 17 বছর কাটাই দিতে পারবে? কেন পারবে না? যখন রাষ্ট্রযন্ত্র এটা তার সম্ভব পিছনে না, পিছনে এটাই কাজ সম্ভব না এই করবে, দেশে। বিএনপি একটা আরে বৃহৎ ওইটাই তো বললাম জনগোষ্ঠীর যে এটা দল। দেখেন। বিএনপি হ্যাঁ, হলো একটা ওই বৃহৎ ছিল, জনগোষ্ঠীর দল। ওইটা ছিল, ওইটা ছিল, ওইটা ছিল, যে দল ওইটা আর 26 সালে আর থাকবে না, 3 আর মিনিটের ঘোষণায় 25 সালে আর নাই। লক্ষাধিক লোক জামায়াত করতে পারে, তাদেরকে তো ছোট করে দেখার বা বাবার তো কোনো কারণ নাই। ঠিক আছে, না সেই না, সাথে আমি তো একটা রাষ্ট্রযন্ত্র ভবিষ্যৎবাণী, থাকবে আমি তার সাথে। রাজনীতির এটা ভবিষ্যৎ। আপনি যত যন্ত্রই থাকুক, যত যন্ত্রই থাকুক, আলটিমেটলি ওই অবস্থান কারোই এখনই নাই। মানুষের সামনে সবার চরিত্র একদম আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে এটা সামনে 2-4 মাসে 6 মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর কিছুই বলার থাকবে না। তাহলে কি অন্য একটা আহ এতদিন তৃতীয় শক্তির উত্থানের যে একটা কথা ছিল, সেই তৃতীয় শক্তির উত্থান অলরেডি হয়েছে। এরপরে আপনার আসতেছে এখন চতুর্থ বা পঞ্চম শক্তি। যে শক্তিগণ, পঞ্চম শক্তিগণ আর পঞ্চম সপ্তম চতুর্থ শ্রমহরি শক্তি বলেন। কি চতুর্থ শক্তি কি জাতীয় পার্টি? না না না, কথাটা এটা না। কথাটা হলো একজন ব্যক্তিও যখন চরম আকার ধারণ করে, আমি একে বারবার এর আগে বলছিলাম যে যখন কোনো অঞ্চলে একদম চরম বিপর্যয় ঘটে, যেটা মানুষের ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কোনো মেকানিজম, কোনো বুদ্ধি দ্বারা যখন হয় না, তখনই মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তখন নিজস্ব পলিসিতে একটা ব্যবস্থা করেন। এমন ব্যবস্থা করেন যে ব্যবস্থার কাছে সবাই ধরাশায়ী, যে ব্যবস্থাটা কেউ ওভারটেক করতে পারেন না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই সৃষ্টিকর্তার এটাই প্রকৃতির একটা খেলা, স্পেশালিটি। এটাই প্রকৃতির খেলা। আল্লাহ যখন যাকে চায় এখন হ্যাঁ ক্ষমতায় বসায়, আবার যখন মানে হ্যাঁ চূড়ান্ত ভাবে তাকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে, সেই আল্লাহর এই খেলা। কারণ যেই হ্যাঁ রাষ্ট্রযন্ত্র সহযোগিতা আপনি এত বছর ক্ষমতায় টিকে রইলেন, সেই রাষ্ট্রযন্ত্রের হ্যাঁ। কারণে আপনি 10 মিনিটে আপনার দেশ আরেকটি ছেড়ে ভালো চলে কথা যেতে মনে, হয়েছে নাকি? আরেকটা আরেকটা ভালো ভালো কথা মনে পড়ছে, বুঝলে দেবে জি, মোহন ভাই। একটা বলেন। কথা আছে, একটা কথা আছে, আমাদের দেশে জ্ঞানীদের একটা কথা আছে যে কিছু মানুষকে আপনি সারা জীবনের জন্য ফাঁকি দিতে পারবেন, আর সাময়িক। সকল মানুষকে সকল মানুষকে কিছু সময়ের জন্য ফাঁকি দিতে পারবেন, কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য ফাঁকি দিতে পারবেন না। না, এটা এটা আল্লাহর প্রদত্ত। বিখ্যাত কোন মনীষীর সম্ভবত বার্ট্রান্ড রাসেল বা এই জাতীয় কেউ মানে ডেল কার্নেগি এই জাতীয় কারো বক্তব্যটা আমার ঠিক স্মরণ নাই, কিন্তু কথাটা মনে আছে যে কিছু মানুষকে আপনি সারা জীবনের জন্য ফাঁকি দিতে পারবেন, আর সকল মানুষকে কিছু সময়ের জন্য ফাঁকি দিতে পারবেন, কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য ফাঁকি দিতে পারবেন না। আমাদের ভাই, বর্তমান সব যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ওনাদের পরিণতিটা এটাই হবে। সবকিছু শেষে তো সেই আপনার অসাধারণ জনগণ, যে বাংলার যে ম্যান পাওয়ার, জি তাদের কি, তাদের আসলে মানে এই আপনি আমি কথা বলতেছি, একজন রিক্সা চালকও কথা বলতেছে, টেম্পু চালকও কথা বলতেছে এই রাজনীতি নিয়ে। এখন একদল যায় আর একদল আইসা বলে আগে দিতে 50 টাকা, আমরা 5 বছর খাই নাই, আমাদেরকে এখন দিবে 90 টাকা। এখন 200, হ্যাঁ 17 তাহলে বছরের হিসাব দেয়।
তাহলে ওই টেম্পো চালক যে এত কথা বললো, তার তো চাহিদা একটা, যে টেম্পো স্ট্যান্ডে আমাকে এই কাজনা দিতে হবে না, চাঁদা দিতে হবে না, এক উপজেলা থেকে আরেক উপজেলা গেলে আমাকে টাকা গুনতে হবে না। এটা তো টেম্পো যারা মানে টেম্পো চালায় বা ড্রাইভার, তাদের চাওয়া। তারাও তো এই রাজনীতির একটা অংশ, তারাও তো আন্দোলন সংগ্রামে যুক্ত হয়। পরে আবার দেখা গেল একটা পরিবর্তনের পর আবার তার উপরে পড়ার উপরে কারারগা 3 টাকার জায়গা 7 টাকা। লাভটা কার হলো আবারও? একটা দলের, একটা গোষ্ঠীর, নাকি বাংলার জনগণের? না, এই কাজগুলা করে কিন্তু খুব অল্প সংখ্যক লোকে, কিন্তু দেখেন 5 জন 7 জন 10 জন লোকে এই প্রভাবটা দেখায় এই সমাজের সকল শ্রেণীর মানুষের উপর। কিন্তু 10 জন মানুষ যদি বা 20 জন মানুষ যদি একসাথে দাঁড়ায়, এই সুরটা চাঁদাবাজরা এই দেশে থাকতে পারবে? প্রতিটা জায়গাতে যদি মানুষ মানুষ একজন একজনের সাপোর্ট না, নেয় যে এই আমার কথা কেউ হলো, চাঁদা দিবে না বা এটা দাঁড়ানোর কিন্তু কেউ আগে দাঁড়ায় না, একটা ভয়ে কেউ দাঁড়ায় না, ভয় ভয়ে কেউ ভয় কেউ দাঁড়ায় না। দাঁড়ায় না। কারণ এখন কিছু কিছু দলকে আমরা দেখতে পাচ্ছি, একটা মাঠ লেভেলের লোকেও যদি পারিবারিক ভাবেও একটা দ্বন্দ্বে লিপ্ত হয়, সে যদি অন্য দলের অনুসারী হয়, উপজেলার টিম সহগে তার উপর স্টিম রোলার চালাচ্ছে। একটা লোক যখন পারিবারিক ভাবে দ্বন্দ্ব, দলীয় কোনো ইস্যু না, দলীয় কোনো দ্বন্দ্ব না, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে সে যদি অন্য দলের অনুসারী হয়ে থাকে কোনোভাবে, তাহলে তার উপর এই উপজেলা যে এটা আছে, উপজেলার এই যে নেতৃবৃন্দ আছে, তাদের সহ ওই লোকের উপরে গিয়ে মানে স্টিম রোলার চালানো। না, এটাই কইতেছি যে এই কাজগুলা যে করে, এই কাজগুলা করে মূলত তো এটা তো হাইকমান্ড যে যখন আপনাকে প্রশাসনের এই, ফ্যাসিলিটি। না না, হাইকমান্ড যখন এরকম 2-4টা ঘটনাকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে জনগণের সামনে নিয়ে আসবে, তখন আহ এই এই ব্যাপারগুলো আস্তে 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 কমে আসবে না? বহিষ্কার তো কোনো মানে এই কমে সমাধান না। বহিষ্কার কি কোনো সমাধান? করবে কিভাবে? একটা 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 লোক যে অন্যায় করলো, করবে, আপনি তাকে বহিষ্কার করে দিলেন। আবার আহ পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসতে তাকে আবার অন্য আরেকটা পদ দিয়ে তাকে আবার দলে নিয়ে নিলেন। কালিতে তো বাধ্য। কারণ ওই তো নাইলে তো ওই ওই যে যে লোককে বহিষ্কার করতেছে ওই লোকে তো সবার সামনে বলে দিব এই যে নেতার চরিত্রটা। যে কারণে তারা ম্যানেজ করে তো রাখতে হবে। কারণ তারা যদি তার মানে চিরতরে বিদায় বহিষ্কার করে হওয়া, দেয়, হয়তো তো তার সব বহিষ্কার চরিত্র বলে দিব, হওয়া সব ওপেন বলে দিব। সৌভাগ্যের লক্ষণ। দল থেকে বহিষ্কার হওয়াটাও এক ধরনের সৌভাগ্যের লক্ষণ, নাকি? কারণ তার দৃষ্টিতে তো আছে। হ্যাঁ, না কারণ দল থেকে এই বহিষ্কৃত ওই হয়তো হওয়াও সাময়িক। সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনেক সময় হয় ওই যে কয় বলে সাবে বর অকল্যাণে কল্যাণ। যে আমাদের জাতীয় পার্টির ব্যাপারে যেমন অকল্যাণে কল্যাণ হইতে পারে, আমাদের উপরে যত যত নির্যাতন হইতেছে আমাদের সমর্থন কিন্তু তত বাড়তেছে। একটা টাইমে হয়তো হ্যাঁ, দেখা দিব জাতীয় পার্টি এককভাবে সারা বাংলাদেশে দাঁড়াই গেছে। এমন হইতে পারে, বিচিত্র কিছু নাই। জামাতের উপরে নির্যাতন হয়েছে নিষিদ্ধ না, তো যে হতে পারে। গত আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে কিন্তু জামাতের উপরে। কিন্তু জামাত কিন্তু আলটিমেটলি তাদের সংখ্যা কিন্তু মানে বাড়ছে, কমে নাই। জামাত তো জামাতের এখন কিন্তু সংখ্যা কিন্তু বাড়ছে, কমে নাই। বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করতেছে। ডক্টর ইউনূস সাহেব কি পাওয়ার ব্যবহার করতেছে, তার চেয়ে বেশি ব্যবহার করতেছে আপনার। উনি হয়তো কি পাইছে, উনি ওনার ওই যে কি বলে 600 কোটি টাকার যে একটা এই ঝামেলা ছিল, সেটা থেকে মকুব পাইছেন। কয়েকটা প্রাতিষ্ঠানিক ইয়ার লাইসেন্স নিছেন। বাট ওভারঅল সর্বোচ্চ সুবিধা এবং স্বাধীনতা সংগ্রামের পর এই 25 সাল
24 সালের আগস্টের পর থেকে এই 24-25 সাল পর্যন্ত জামাত হলো তাদের সোনালী মানে সময় জামাতের জন্য বিরাজ করতেছে বর্তমান প্রেক্ষাপটে। কারণ জামাতের কনসার্ন ছাড়া হ্যাঁ। কিচ্ছু হচ্ছে না। কি আপনি কি এটা একমত নাকি? আমি ব্যাপারটা মানে ক্লিয়ার না, আমি একমত হইতে পারতেছি না, দ্বিমত করতে পারতেছি না, কারণ এই ব্যাপারটা আমার কাছে কিছুটা কারণ ঝাপসা মনে হইতেছে, সঠিক না, হয়তোবা কিছু শুনে কিছু না, মানে 100% শুনে বইলে মনে হইতেছে না, কারণ এখানে তো সবার কথা শুনতেছে, এককভাবে যে আমাদের কথা শোনার তো সুযোগ নাই, কারণ এখানে এনসিপি না, আছে, তারপরে গণ অধিকার পরিষদ আছে, মানে আমি বিএনপি আমি কোন আছে। জিনিসটা মেন করতেছি, ধরেন আপনার বাংলাদেশের রাজনীতিতে জামাত 2004 সালে কয়টা আসন পেয়েছিল? এর আগে তো আরো কম ছিল। তো আপনার সেই সময়ে যেটুকু সুযোগ সুবিধা তারা তখন 2-4টা মন্ত্রিত্ব পেয়েছে, ওই জায়গায় তাদের একটা অবস্থান ছিল, তারপরে একটা জবাবদিহিতা ছিল। বাট এই সময় মানে তাদের কোনো জবাবদিহিতা নাই, তারা জবাব নিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম না? না, আগের চেয়ে তো সুবিধাজনক একটা অবস্থানে আছে, এইটা তো স্বাভাবিক, 100% সুবিধাজনক একটা সুবিধাজনক এবং অবস্থানে আছে। জনমতের দিক দিয়েও জামাত হ্যাঁ, আগের সাথে থেকে এখন অনেকটাই বেড়েছে। হ্যাঁ, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, তাদের কারণ উপরে তো এখন আর মনে করেন যেটা চাপ ছিল, চাপ তো নাই, তারা ফ্রি চাপ, হইছে, হ্যাঁ, এটাই তো তাদের জন্য চাপ অনেক নাই, সুবিধা। হ্যাঁ, চাপ নাই এবং হ্যাঁ, কি কি দেখলাম আমরা, জামাত করতো প্রকাশ্যে বলতে পারতো না, ছাত্রলীগের সাথে মিশে তারা জামাতের অ্যাক্টিভিটি হ্যাঁ, চালাচ্ছে। তাইলে এটা, হ্যাঁ, তাইলে এটা কতটুকু মানে অসুবিধা থাকলে একজন তার নিজের অস্তিত্ব বিক্রি মানে বিকিয়ে দিয়ে আরেকজনের মানে ঠিক আছে যাইতে হয়, এখানে কিন্তু আরেকটা মানে জিনিস কিন্তু চলে কতটুকু আসে ভাই, সমস্যা থাকে। ভাই এখানে হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস চলে আসে, জি, যে জিনিসটা আনঅফিসিয়ালি কিন্তু চলে আসে, যে এই ছাত্রলীগের এত দুর্নাম, হ্যাঁ, হুম, সেই দুর্নামের জায়গাটায় তো তাহলে কোনো না কোনো ভাবে যারা ছদ্মবেশে যুক্ত ছিল তারাও এই এই বাগি কিছুটা হলেও আছে। না হইতে পারে, এটা বলতে পারেন, সমস্যার কিছু বলতে পারেন, কিন্তু লাইবিলিটি কার, নামটা কার? ছাত্রলীগ, এখন মনে করেন এখন মনে করেন ডক্টর ইউনূস স্যার আছে সরকার প্রধান, তাহলে এখন জাতীয় যে পার্টির দোষ। দলে বিএনপি আকাম করুক, এখন আমি এই কথাটা বলছি, বিএনপি আকাম করুক, এনসিপি আকাম করুক, জামাতে আকাম করুক, লাইবিলিটি কিন্তু ইউনূস সাহেবের, এটা কিন্তু উনি এড়ানোর কোনো সুযোগ নাই। এড়ানোর সুযোগ নাই। আবার যখন মামলায় পড়বেন, ফাঁসিতে ঝুলবেন তখন ইউনূস সাহেবই ঝুলবেন। রাইট। উনি যদি এখন এটারে দেখেও না দেখার ভান করেন, অথবা উনি উনি যদি এটারে মানে দমন না করেন, তাইলেই উনি ফেঁসে দেবেন, যত আকাম হইব এই দেশে। এখন যে উনি যে যতদিন পর্যন্ত চেয়ারে থাকবে, সে যদি কোনো কিছু কন্ট্রোল না করতে পারে, এটা ওই যে কয়, আমরা আমরা কই যে আমরা গ্রাম দেশে কয় যে তাই তাই ডাইরেক্ট ভাত খাই না, তাই একটু গুড়াইয়া ভাত খাই। আপনি যত সিস্টেমেই খান না কেন, লাইবিলিটি আপনি এড়ানোর কোনো সুযোগ নাই। এটা আমার, কারণ এই কিন্তু ইতিহাস, এই যে আমরা মানবতা বিচার 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 বিচার, এটা তো ইতিহাস, জি এনামুল ভাই, এটা তো কন্টিনিউ থাকবে। জি, কথায় কথায় অনেকক্ষণ সময় আমরা অতিবাহিত করে ফেললাম। জি, 1 ঘন্টা 20 মিনিট চলতেছে প্রায়। তো জি, আর বেশি কথা বাড়াবো না, শেষ করব। না, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আগামীকাল যে রায় ঘোষিত হতে যাচ্ছে, সেই রায়কে সামনে রেখে এই আপনার অসাধারণ জনগণের জন্য আপনার কি উক্তি বা কি পরামর্শ, তাদেরকে সচেতনতামূলক একটা
অল্প কথার ভিতরে একটা বক্তব্য মূল্যায়ন দিয়ে আপনার বিদায় নেবেন, আমিও লাইভটি শেষ করব। জনগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে এটাই, কেউ বিচলিত হবেন না। আগামীকালকের মানে এটাকে ইয়া নিয়ে আপনার এই যে রায়, রায়কে কেন্দ্র করে, রায় তো হয়েই যাবে। হ্যাঁ রায়ের পরবর্তী সময় হয়তো রায়ের আগে সকালের দিক দিয়ে হয়তো টুকটাক কিছু বিশৃঙ্খলা হলে হতে পারে, মেবি রায় হতে হতে 1টা 1:30 2টা বেজে যাবে, কমপ্লিট ঘোষণা আস্তে আস্তে এটাই করতেছি যে হয়তো সময় হোক ঘোষণা সবাই। আসার পর কেউ মিষ্টি খাওয়াবে, কেউ আতশবাজি ফুটাবে, কেউ ককটেল ফুটাবে, কেউ আনন্দ উল্লাস করবে, কেউ বিষাদের সুর বাজাবে। তো সব মিলিয়ে এটাই মানে যা আপনার মানে কি একটা ইয়া বক্তব্য থাকতে পারে, এটার কথাই বলছিলাম আর কি। আমার বক্তব্য থাকে এখানে, অতি আর আমাদের কথা উৎসাহিত একটাই, হওয়ার কিছু নাই, বিচলিত আমাদের হওয়ার কথা কিছু নাই। একটাই, আমাদের কথা একটাই, আমরা চাই, আমরা নেতা নয় নীতি চাই। হ্যাঁ হ্যাঁ, রাজনৈতিক এটাই যুদ্ধের সত্য। আমার কথা বহিঃপ্রকাশ হলো চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেতা নয় নীতি চাই। এবং সবাই ধৈর্য সহকারে অতি উৎসাহিত হওয়ার কিছু নাই এবং বিচলিত হওয়ার কিছু নাই। তো সবাই ধৈর্য সহকারে সবকিছু সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করেন বা অবজারভেশন করেন, কি হইতেছে আর কি ঘটতেছে আর কি অতীতে কি হয়েছিল আর এখন কি হইতেছে, সবগুলোই সবাই সুন্দরভাবে এটা ধৈর্য সহকারে পর্যালোচনা করেন। এটি আমার অনুরোধ থাকবে। এটা অতিরিক্ত বিচলিত হওয়ার কিছু নাই, আনন্দ ফুর্তির কিছু নাই। এই ফাঁকে আনন্দ ফুর্তির ফাঁকে তো আবার থার্ড পার্টি কোনো অঘটন ঘটাইতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে সতর্ক থাকতে এবং হবে। যাই, হ্যাঁ, থার্ড পার্টি যাতে কোনো কিছু না ঘটাইতে পারে, মানে এক কথা তৃতীয় ঘটে পক্ষ অন্যের উপর যাতে দুষ্টামি কোনো দিতে রকম পারে, সুযোগ সুবিধা কাউকে নিতে ক্ষতি না পারে, এটা হ্যাঁ এটা এটা সরকারেরও হ্যাঁ বিভিন্ন মহল, আর আবার বিভিন্ন দলেরও অনেক সময় এটা মানে হ্যাঁ বলার চেষ্টা করতেছে যে হ্যাঁ তৃতীয় পক্ষ হয়তো এটার কোনো সুযোগ সুবিধা হ্যাঁ নিতে পারে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় জিনিস, যে যাতে থার্ড পার্টি কোনো ঘটনা না ঘটাইতে পারে বা অ্যাকচুয়ালি কি আওয়ামী লীগের অস্তিত্ব কারো ক্ষতি না করতে পারে। এই সময়ে কি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আছে বলে মনে করেন আপনি? আমার চোখে তো এখন পর্যন্ত চাইলাম, আমি আমি এখান থেকে যশপুর থেকে গেলাম ওই মালিবাগ ফলটন ওই এলাকা, পুরো এলাকা ঘুরে, মালিবাগ থেকে ঘুরে আবার আস্তে আস্তে হাঁটতে 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 এরপরে গাড়ি পাইলাম, গাড়ি থেকে ঘুরে আবার এই আপনার এই ব্রিজে আসলাম। তাইলে এর মধ্যে তো আমার চোখে কোনো কিছু বলো না যে কোনো কোনো কর্মকাণ্ড। যাই হোক, কোনো কারো কেডা কোন সময় কোনটা করে এটা তো আর কেউ আমারে বইলেও করবে না। আর প্রশাসন তো তার নিজস্ব সোর্সের মাধ্যমে অসংখ্য সংস্থা, বিভিন্ন ডিপার্টমেন্ট, রাষ্ট্রের সরকারের ডিপার্টমেন্ট আছে, রাষ্ট্র ডিপার্টমেন্ট আছে, তারা সতর্কতা অবলম্বন করবেনই, এটাই স্বাভাবিক, যাতে মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়। সেই যাতে সেই ব্যবস্থাটা সরকার করবেন, সেই জন্য অবশ্যই আমরা সবাই সতর্ক এবং আন্তরিকভাবে সরকারকে সহযোগিতা করতে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করতে হবে এবং আমরা ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে অবজারভেশন থাকতে হবে। অতি উৎসাহিত হওয়ার কিছু নাই, আপ- বিচলিত হওয়ার কিছু নাই। যাদের আপনি কর্ম যেহেতু আইন তাদের শৃঙ্খলা ফল। রক্ষাকারী বাহিনীর আহ, নিয়ে আসছেন সামনে, আমি এই কথাটা আজকে আর মানে করতে চাচ্ছিলাম না, যেহেতু আনছেন এখানে একটা প্রশ্ন আমার আহ, মনে হয়েছে যে 5 আগস্টের আগে যখন বিএনপি কোনো কর্মসূচি দিত, জামাত তো কোনো কর্মসূচিতে ছিল না দীর্ঘকাল সময় পর্যন্ত, বিএনপি যখন কর্মসূচি দিত, কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিক তৎপরতা,
ছিল, যেটা মানে বলার মতো না। তখন কিন্তু এই বিএনপির লোকজন, জামাতের লোকজন, জাতীয় পার্টির লোকজন বা বিভিন্ন সুশীল সমাজ, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে অতিরঞ্জিত মোবাইল চেকিং থেকে শুরু করে ব্যক্তিগত জিনিস নিয়ে টানা হেঁচড়া করার যে পরিস্থিতি, উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হতো, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের লেখালেখিও হয়েছে। বাট 5 আগস্টের পরে পুলিশ একটা সময় অনেক নিষ্ক্রিয় ছিল, আবার সেই পুলিশকেই উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের কাজে যখন মনোনিবেশ করানোর সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং তারা আস্তে 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 যখন অ্যাক্টিভ হচ্ছে, সেই পুলিশকে দিয়ে আবারও সেই কাজটাকে মানে করানো হচ্ছে বা করাইতে বাধ্য করা হচ্ছে। ব্যাপারটা কেমন মানে একটু হয়ে গেল না? এখন কি করবেন? তাদের কাজই তো এটা, তারা এখন নিরপেক্ষ ভাবে করবে। আগে কেন তাহলে আগে কেন সমালোচিত, এখন কেন আলোচিত? আগে ব্যাপারটা হচ্ছে কি, আগেও তারা একই প্রক্রিয়ায় ছিল, অতীতে যে প্রক্রিয়া ছিল এখনো ওই প্রক্রিয়াই আছে। এখন তারা নিজের থেকে মনে করেন 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটছে, থানা টানা ফালায় তারা চলে গেছে, অনেক অকারেন্স সেখানে হয়েছে। এই ঘটনার যেখানে এত এত পুলিশ কারণে যুদ্ধের থেকে হ্যাঁ শহীদ যারা হয়েছে, এখন শহীদের তারা থেকে পুলিশ হত্যা হয়েছে অধিক, যেখানে এখানে পুলিশ অসংখ্য হত্যা ঘটনা হয়েছে অধিক। ঘটছে। এই কথাই বলছি, এখন যে কারণে এইসব অনেক ঘটনার বাস্তবে ঘটছে। এই ঘটার কারণে মনে করেন তারা নিজের থেকে একটু ডিফেন্সিভ। আগে যে পুলিশ যেভাবে এগ্রেসিভ ছিল, এখন একটু এগ্রেসিভ থেকে একটু ডিফেন্সিভ থাকে। না ভাই, এরপরে যখন তারা আস্তে আস্তে কৌশলে তারা আগাইতেছে, অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বের দিকে যখন তারা আস্তে 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 ধাবিত হচ্ছে বা কাজে মনোযোগী হচ্ছে, ঠিক এই মুহূর্তে এসে দেখা গেল ওই মানসিকতার মোবাইল চেক করো, পার্সোনাল ব্যাগ চেক করো, বায়া চেক করো, এই কাজগুলাকে তাদেরকে কি বাধ্য করা হচ্ছে, নাকি তারা স্বতঃস্ফূর্ত ভাবে স্বপ্রণোদিত হয়ে এই কাজের মাঝে সাথে আবার যুক্ত হচ্ছে? না আর পুলিশের ইন্টারেস্টটা পার্সোনাল ব্যাগ গুলা তো চেক করতেই পারে, এটা তো চেকিং করতে সমস্যা নাই। কথা রইলো মানে না, একটা হলো চেকিং করা, চেকিং এর মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু চেকিং একটা করতে হলো গিয়ে হয়রানি করাটা যাতে না। যেমন এরা একটা হলো চেকিং করা। আওয়ামী লীগের আমলে হয়েছে বিগত 17 বছর, কিন্তু আমরা আমি সেই জিনিসটাই অনেকের বলছি। অভিযোগ ছিল তখন তারা নিজেরাই তখন সেই পুলিশ তারা নিন্দিত হয়েছে, বাবা দিয়ে মামলা দিয়ে দিছে, গাঁজা দিয়ে মামলা দিয়ে দিছে, এরকম ঘটনা ঘটছে। আমি আমি অভিযোগ ছিল তাদের মামলার ব্যাপারটাতে আমি আসতেছি না, বলতেছি যখন বিএনপি যখন একটা বড় বড় প্রোগ্রাম দিয়েছে শহরে বা বিভাগীয় প্রোগ্রাম গুলা, এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বাস তো বন্ধ, ট্রাকেও আসার সুযোগ খুব একটা দেয় নাই, ট্রেন বন্ধ, সরকার চাইছে হইছে না, যারা যারা আসছে তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু চেক করা হয়েছে। এটা পুলিশি ডিউটিতে যদি পরে থাকে ওয়েল এন্ড গুড, বাট 5 আগস্টের পরে থেকে যখন তারা অনেকটা সাইড করেই এই আগে বাড়াইছে বা এই পর্যন্ত আসছে, আসার পর এখন আবার সেই পুলিশকে দিয়েই যে আবার ওই মোবাইল চেকিং এর যে ব্যাপারগুলো আমরা নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছি, বা ওই মানে বিশেষ করে যে আওয়ামী লীগের প্রোগ্রামকে কেন্দ্র করে আওয়ামী লীগ খোঁজার লক্ষ্যে তাদের যে অ্যাক্টিভিটিসটা, সেটা কি এখন নন্দিত হচ্ছে না এখনো নিন্দিত হচ্ছে আগের মতো? না, এটা তো এই নিন্দিত হইবই, কারণ মনে করেন যদি অনর্থক মানুষকে মানে কি বলে মানে এক শ্রেণীর কাছে নিন্দিত হচ্ছে আর এক শ্রেণীর কাছে নন্দিত হচ্ছে, ব্যাপারটা এরকম।
এটা তো হইতেই পারে, এটা সমস্যার কিছু নাই। মানে এই এটা যে মনে শুরুতে করেন আমি যে এখন আওয়ামী লীগ যে এরা জিনিসটা খুশি হবে। আমার পক্ষে গেলে মানে সঙ্গী, আওয়ামী আমার লীগে বিপক্ষে গেলেই হ্যাঁ, এটা মানে ভালো না বা যাক, খুশি না আমি। আহ, এটা তো হইতেই পারে। এটা নিয়ে বন্ধুগণ, টেনশনের কিছু তো নাই। আমরা দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক নানান আলোচনা পর্যালোচনা সমালোচনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা ওরকম ভাবে পরিপক্ক না। হয়তো আমরা চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে প্ল্যাটফর্মে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনার সুচিন্তিত মতামতের মাধ্যমে, সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে, আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সফল করতে পারেন। এই আশা প্রত্যাশা সকলের কাছেই রাখছি। আমাদের ভুলগুলোকে আপনার ভুল হিসেবে না ধরে শুধরানোর সুযোগ দিয়ে আমাদেরকে কাজ করার, আলোচনা কন্টিনিউ করার দিকে আমাদের মনোযোগ যাতে ধরে রাখতে পারি সেইভাবে উৎসাহিত করবেন। আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তো আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আমাদের শাহিন সাহেব, যুক্ত আছেন এখন পর্যন্ত এনামুল ভাই। তো আপনাদের দুজনকে ধন্যবাদ, যারা আমাদের লাইভটি দেখছেন বা দেখেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনায় আমরা যা দেখলাম বা যা পেলাম, আগামীকাল রায়, আগামীকাল বলতে আজকে রায়, যেহেতু আজকে আপনার 17 তারিখ, অলরেডি 2টা প্রায় বাজে। আজকে মানে সকালে সকাল হলেই যে আপনার রায়ের কার্যক্রমের যে প্রক্রিয়া শুরু হবে, কর্মসূচি ও রাজনৈতিক উত্তাপ সবই আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু একটি জিনিস কখনোই বদলায় না, শান্তি, সংযম ও দায়িত্বশীলতা। এটাই জনগণের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিতে বলিয়ান হয়ে আমরা আমাদের দেশটিকে আরো ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করি। প্রত্যেকের জায়গা থেকে আমরা গুজবে কান না দেই, আমরা গুজবকে ছড়াতে যাতে উৎসাহিত না করি, এভাবে আমাদের চলুক। রাজনীতির পথ পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত বদলাতে পারে, কর্মসূচির পাল্টা কর্মসূচি আসতে পারে বা কর্মসূচিরও পরিবর্তন হতে পারে, কিন্তু মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি। আমাদের অতিথিদের আন্তরিক ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইভটিকে কন্টিনিউ করার জন্য। যতক্ষণই যারাই করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ। যারা পরবর্তীতে দেখবেন আমাদের লাইভ অনুষ্ঠানটি, আপনাদেরকেও স্বাগতম। আপনার মতামত আমাদেরকে দিয়ে, আপনার সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা